আসো আমরা একটু কথা বলি। শুরুতে ভেক্টর চ্যাপ্টারটা, হ্যাঁ আমরা চ্যাপ্টার ভিত্তিক একটা সুন্দর গোছানো সাজেশনের দিকে যাব। আচ্ছা, ভেক্টর চ্যাপ্টারটা যখন আমরা পড়তে যাই, প্রথমত আমাদের বেশ কিছু উদাহরণ লাগে। মানে আমি কিন্তু যা কথা বলবো সবগুলোই তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসার মতো কথা, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসার মানে বিগত বছরে আসছিল এই টাইপের কথাবার্তা হবে, বুঝতে পারছো? ওকে, সো আমরা যদি শুরু করি এভাবে যে আমাদের প্রথমে বেশ কিছু আমাদের উদাহরণ মনে রাখতে হয়। বেশ কিছু আমাদের উদাহরণ মনে রাখতে হয়। কোনগুলো উদাহরণ? বিশেষ করে আমি একবার টু দা পয়েন্ট আজকে তোমাকে বলবো যে বিশেষ করে কোনটা স্কেলার রাশি, কোনটা ভেক্টর রাশি, একবারই সংজ্ঞা থেকে আমরা শুরু করব। আচ্ছা, স্কেলার ভেক্টরের মধ্যে তো অনেকগুলো রাশি আছে, তো তুমি কিভাবে মনে রাখবা? তুমি শুধুমাত্র এইখানে কয়েকটা রাশিকে ফোকাস করবা বলতে এই যে কাজ, শক্তি, ক্ষমতা, এই যে রাশিগুলো আছে না, এগুলো কিন্তু তোমার স্কেলার ভাই। বাট এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা স্কেলার সেটা হচ্ছে জড়তার ভ্রামক। কি বলতো? জড়তার ভ্রামক। এই জড়তার ভ্রামক এইটা তোমার স্কেলার রাশি, এবং এই রাশিটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? জড়তার ভ্রামক। এবং মনে রাখবা বিভব, এই বিভব তোমার স্কেলার রাশি, বুঝছো? এটা মহাকর্ষীয় বিভব হোক বা তড়িৎ বিভব হোক। আচ্ছা, ভেক্টরের মধ্যে তুমি যদি একবারেই খুব ভালোভাবে মনে রাখতে চাও, শুধুমাত্র এই প্রাবল্য যুক্ত যে শব্দগুলা, হ্যাঁ প্রাবল্য, বল, ত্বরণ, এরকম শুধু উদাহরণগুলো একটু পড়ে যাওয়া, বুঝছো? শুধু উদাহরণগুলো একটু দেখে নিবা। এখানে কিছু কনফিউশনাল উদাহরণ থাকতে পারে, সেই উদাহরণগুলো জাস্ট একটু পড়ে যাও। আচ্ছা, এরপরে তোমার আরেকটা জিনিসে গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে ভেক্টরের প্রকারভেদ নিয়ে। ভেক্টরের প্রকারভেদ নিয়ে তোমাকে একটু পড়তে হবে। তো ভেক্টরের প্রকারভেদটা যদি পড়তে চাও, এইখানে আমি সবচেয়ে গুরুত্ব দিব বিপ্রতীক ভেক্টর। কি বলতো? বিপ্রতীক ভেক্টর, এই টার্মটাকে মনে রাখবা, বিপ্রতীক ভেক্টর। আচ্ছা, বিপ্রতীক ভেক্টরের ক্ষেত্রে যদি বলে যে x একটা ভেক্টর, যদি বলে এরকম যে x একটা ভেক্টর, আচ্ছা একটু কালারটা চেঞ্জ করে নিই, যে x একটা ভেক্টর, আচ্ছা x একটা ভেক্টর, xi একটা ভেক্টর, এর বিপ্রতীক ভেক্টর কি হবে বলতো? 1/xi। এই যে বিপ্রতীক ভেক্টর থেকে তোমার প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আরেকটা জিনিস তুমি একটু গুরুত্ব সহকারে দেখবা, সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। কি বলতো? ত্রিভুজ সূত্র। আচ্ছা, ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে কি হয় বলতো? যে আমরা এভাবে যদি একটা ত্রিভুজ চিন্তা করি, দেখো আমরা যদি একটা ত্রিভুজ চিন্তা করি, দেখো সাপোজ আমরা এখানে একটা ত্রিভুজ চিন্তা করলাম, দেখো আমি একটা ত্রিভুজ চিন্তা করলাম, এই ত্রিভুজটার বাহুগুলো যদি আমি এভাবে সংজ্ঞায়িত করি, এই ক্রমে এবং এই ক্রমে, তাহলে এই ক্রমে দেখো এইটা যদি এ বাহু হয়, এটা যদি বি বাহু হয় এবং সি বাহু হয়, তাহলে বলতো এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর। তাহলে এই ত্রিভুজ সূত্রের যোগের সূত্র অনুসারে কি লেখা যায় বলতো? তাহলে যোগের সূত্র অনুসারে কি আমি এটা লিখতে পারি? দেখো তো, ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়াল টু কি বলতো? ভেক্টর সি, তাই না? এই ছোট ছোট জিনিসগুলো থেকেই কিন্তু তোমার প্রশ্ন আসা শুরু, বুঝতে পারছো? এই ছোট ছোট জিনিসগুলো থেকেই তোমার প্রশ্ন আসা শুরু। তাহলে তুমি জাস্ট উদাহরণগুলো মনে রাখবা। ভেক্টরের প্রকারভেদের মধ্যে বিপ্রতীক ভেক্টরটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একক ভেক্টরে এগুলো সবকিছু জানা থাকে তোমাদের, যেখানে একটু কনফিউশন হবে সেই জায়গাটা নিয়ে আলোচনা করবে। এবং তাহলে ভাইয়া বলো, এইখানে কিন্তু একই ক্রমে নির্দেশিত এ এবং বি ভেক্টর, তাহলে এই দুইটা সমষ্টি হচ্ছে কি বলতো? বিপরীত ক্রমে নির্দেশিত সি ভেক্টরটা। এগুলো সব থিওরিটিক্যাল কথাবার্তা। এবার আসি আমরা ম্যাথমেটিক্যাল কনসেপ্টের দিকে যদি আগাই, প্রথমে আমাদের যে জিনিসটা নিয়ে পড়তে হবে সেটা হচ্ছে লব্ধি ভেক্টর। কি বলতো? আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লব্ধি ভেক্টর। আচ্ছা, আমরা লব্ধি ভেক্টর নিয়ে কথা বলবো, এবং এই জিনিসগুলো ভাই বারবার পরীক্ষায় আসবে, আসার মতো, হ্যাঁ এগুলো ভালোভাবে মাথায় রাখবা। আচ্ছা, লব্ধি ভেক্টর নিয়ে যদি কথা বলি, আমরা ভাই কমন কথা যেটা জানি যে ভাইয়া কি বলতো, দুইটা ভেক্টরের লব্ধি যদি আর হয়, এই আরটাকে আমরা কি ভেক্টর পি প্লাস কি ভেক্টর কিউ আকারে প্রকাশ করতে পারি, তাই না? ওকে, তো এই পি কিউ এর মানটা কেমন? এই মানটা হচ্ছে কি বলতো? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, তাই না? এটা তো তোমরা সবাই জানো। এই
জায়গা থেকে তুমি জাস্ট দুইটা জিনিসে একটু গুরুত্ব দিবা। একটা হচ্ছে যদি তোমার আলফাটা 0 ডিগ্রি হয় তাহলে আমরা লব্ধির মানটাকে বলি কি বলতো, ম্যাক্সিমাম মান। আমি জানি তোমরা এগুলো সবকিছু জানো, বাট আমরা একটা গুছায় রিভিশন দিয়ে ফেলবো যেন আমার আর এই জিনিসগুলো নিয়ে প্যারা না হয়। বুঝতে পারছো? আমরা সুন্দর একটা রিভিশন দিয়ে পাবো। হ্যাঁ, আচ্ছা, পিডিএফটা আমাদের বায়োলজি ক্লাস ওয়েবসাইটে তোমাদেরকে পরবর্তীতে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে লব্ধির ম্যাক্সিমাম মানটা কত বলতো, তাদের সমষ্টি p প্লাস কিউ। ওকে, তাহলে যদি আমার আলফাটা 90 ডিগ্রি হয় তাহলে লব্ধি আর 90টা কেমন হয় বলতো? আর 90টা এরকম হবে যে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তাই না ভাইয়া? জানি সবাই। আচ্ছা, যদি কোনো কারণে আমার আলফাটা 180 ডিগ্রি হয় তাহলে বলতো লব্ধিটাকে বলি আমরা আর মিনিমাম। এই মিনিমাম মানটা কত বলো? পি কিউ এর পার্থক্য। এতটুকু তো আমরা সবাই জানি, বাট এই জায়গা থেকে আমরা দুইটা সিদ্ধান্তে আসবো। কি কি সিদ্ধান্তে আসবো? প্রথম কথা, এই জায়গা থেকে তুমি মাথায় রাখবা যে ভাইয়া তোমার লব্ধির মান আর সর্বদা ম্যাক্সিমাম মানের চেয়ে ছোট বা সমান হবে এবং মিনিমাম মানের চেয়ে আর মিনিমামের চেয়ে বড় বা সমান হবে। বুঝতে পারছো? তো এইটা মাথায় রাখবা। এবং এই ম্যাক্সিমাম, মিনিমাম এবং 90 ডিগ্রির মধ্যে একটা সম্পর্ক আছে যেটা আসার মতো। সেই যে জায়গাটা থেকে মাথায় রাখবা যে ভাইয়া তোমার হচ্ছে আর ম্যাক্সিমাম স্কয়ার প্লাস আর মিনিমাম স্কয়ার ইকুয়াল টু 2r90 স্কয়ার। বুঝতে পারছো? সো লব্ধি থেকে তুমি এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখবা। ওকে, এরপর আরেকটা জিনিস তুমি খুব ভালোভাবে মাথায় রাখবা এখানে, যদি কখনো পি কিউ সমান হয়, অর্থাৎ দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে মাথায় রাখবা যে ভাইয়া তোমার আলফাটা হবে, তোমার থিটাটা হবে আলফা ভাগ 2। বুঝতে পারছো? লব্ধির এই বেসিক জিনিসগুলো জানলেই হয়ে যাবে। সেন্ট্রাল ইউনিভার্সিটিতে খুব গভীর থেকে প্রশ্ন হয়েছে এরকম 2-1টা, বাট ওভারঅল প্রশ্ন এই কমন জায়গাগুলো থেকে। বুঝতে পারছো? ওকে, এরপরে আসো, তাহলে লব্ধি রিলেটেড এই বেসিক জিনিসগুলো যেন তোমার রিভিশনে থাকে। ওকে, এরপরে যদি আমরা একটু দেখি, আচ্ছা এরপরে আমরা যদি দেখি সেটা হচ্ছে একটা টপিক হচ্ছে আমাদের স্কেলার গুণন, আরেকটা হচ্ছে আমাদের ক্রস গুণন। স্কেলার গুণন এবং ক্রস গুণন, এই দুইটা যদি তুমি এভাবে মাথায় রাখতে পারো যে আমাদের স্কেলার গুণন এবং ক্রস গুণনটা, তাহলে আমরা একটু চিন্তা করতে পারি। দেখো, তুমি এভাবে চিন্তা করো। আচ্ছা, দেখো, স্কেলার গুণনের ক্ষেত্রে আমরা সব সময় মাথায় রাখবো যে ভাইয়া আমাদের দুইটা ভেক্টর, হ্যাঁ, দুইটা ভেক্টরের পি ডট কিউ, এটা কি বলতো? পি কিউ কস থিটা, তাই না? পি কিউ কস থিটা, বা এটাকে আমরা বলতে পারি পি এক্স। আচ্ছা দেখো, বা এটাকে বলতে পারি কি বলতো? পি এক্স কিউ এক্স প্লাস পি ওয়াই কিউ ওয়াই প্লাস কি বলতো? পি জেড কিউ জেড, তাই না? এটা আমরা সবাই জানি। এবং ভাই এই জায়গাগুলো থেকেই তোমার ম্যাথ আসবে, বুঝছো? আচ্ছা, এবার আসো, পি ক্রস কিউটা কেমন? আচ্ছা, পি ক্রস কিউটা জানি যে আমরা কি বলতো? পি কিউ সাইন থিটা, তাই না? আচ্ছা, আমি বলবো শুধু তুমি যদি এতটুকু মনে রাখো তাহলে এইটা তোমার ভুল, এটা ভুল মনে রাখবা, এটা কিন্তু ভুল। যদি না তুমি এখানে কি করো, যদি না তুমি এরকম করো যে ভাইয়া ইটা ইনটু পি কিউ সাইন থিটা, এবং এই ইটা এর পরিচয়টা মাথায় রাখবা। এই ইটা এর পরিচয়টা হচ্ছে পি ও কিউ তলের উপর লম্ব একক ভেক্টর। বুঝতে পারছো? ওকে, সো এই কয়েকটা হচ্ছে বেসিক ইনফরমেশন, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, যে মাইনাস কিউ ক্রস পি। বুঝতে পারছো? ওকে, এটা বেসিক, বাট ডট গুণন এবং ক্রস গুণন থেকে আমাদের আলাদা করে কি শিখতে হবে মনে রাখবা ভাইয়া। এই জায়গাতে আমাদের আলাদা করে জানতে হবে যে আমার প্রায় জিজ্ঞেস করে যে পি ও কিউ ভেক্টর দুইটা লম্ব হবে কখন? লম্ব হবে বলতো? লম্ব হবে কখন? পি কিউ দুইটা ভেক্টর লম্ব হবে কখন? এটা জিজ্ঞেস করে। আর এইখানে আমরা দেখব
যে আমাদের পি ও কিউ সমান্তরাল হবে কখন, সমান্তরাল হবে কখন, হ্যাঁ সমান্তরাল হবে কখন, হ্যাঁ সমান্তরাল হবে কখন। তো এই জায়গাটা তুমি যদি এভাবে চিন্তা করো যে ভাইয়া পি কিউ লম্ব হবে, তার মানে যদি আমাদের পি ডট লম্ব হবে, মনে রাখবা পি ডট কিউ যদি 0 হয় তাহলে কি হবে, পি কিউ লম্ব। আর যদি কি হয় বলতো পি ক্রস কিউ এই মানটা যদি আমাদের 0 হয় তাহলে কি হবে, তার সমান্তরাল হবে। বাট ভাইয়া এখন লম্ব বা সমান্তরাল আমরা তো এই জায়গা থেকেই বড় করে ম্যাথ করতে পারবো না, তো আমরা শর্টকাটে মাথায় রাখবো যে যদি এরকম হয় যে পি এক্স কিউ এক্স প্লাস পি ওয়াই কিউ ওয়াই প্লাস পি জেড কিউ জেড, এই মানগুলো যদি 0 হয় তাহলে হবে লম্ব। বাট যদি আমার এরকম হয় যে পি এক্স ভাগ কিউ এক্স ইকুয়াল টু পি ওয়াই ভাগ কিউ ওয়াই ইকুয়াল টু পি জেড ভাগ কিউ জেড, অর্থাৎ আই জে কে এর সহগের অনুপাতগুলো যদি সেম হয় তাহলে দুইটা ভেক্টর সমান্তরাল হবে। বুঝতে পারছো? এই দুটো জায়গা থেকে প্রশ্ন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এরপরে আসো, এরপরে এই জায়গা থেকে আমাদের মনে রাখবা অভিক্ষেপ জিজ্ঞেস করে, কি করে বলতো, অভিক্ষেপ জিজ্ঞেস করে, হ্যাঁ অভিক্ষেপটা জিজ্ঞেস করার পসিবিলিটি অনেক বেশি, অভিক্ষেপ নির্ণয়। আচ্ছা এই জায়গায় যে জিনিসটা তুমি মনে রাখবা যে যার অভিক্ষেপ তার cos θ, কি বলতো, যার অভিক্ষেপ তার cos θ। দেখো তোমাদের বড় বড় জানা জিনিসগুলোকে আমি শর্টকাট ছোট করে গুছাই দিচ্ছি, উপকার লাগবে, হ্যাঁ ওকে। তাহলে ভাইয়া কি বলতো, সাউন্ড কম, যার অভিক্ষেপ তার cos θ, অর্থাৎ আমি যদি এভাবে তোমাকে বলি, আমি যদি বলি যে বি বরাবর এ এর অভিক্ষেপ, কি বলতো, বি বরাবর এ এর অভিক্ষেপ, তাহলে কিভাবে মনে রাখবা, বি বরাবর এ এর অভিক্ষেপ কিভাবে মনে রাখবা এ এর অভিক্ষেপ তার মানে কি বলতো, এ cos θ, তাহলে এ cos θ কি হবে বলতো, পি ডট কিউ ডিভাইডেড বাই পি ডট কিউ ডিভাইডেড, আমি এ বি দিয়ে দিছি, আমি দিয়ে দেই এরকম। আচ্ছা তাহলে দেখো আমি এইটা এভাবে দিয়ে দেই, আমি এ বি দিয়ে দিছি, তাহলে কি হবে এ ডট বি ডিভাইডেড বাই কি বলতো, মডুলাস অফ বি। সো এই জিনিস কয়েকটা তুমি স্কেলার গুণন থেকে জেনে রাখবা। এরপরে আসো, এই জায়গা থেকে আমাদের প্রায় জিজ্ঞেস করবে কি বলতো, ক্ষেত্রফল নির্ণয়, কি বলতো, ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে আমাদের, ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে। আচ্ছা তো ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুইটা টার্ম দেখতে পাই, একটা হচ্ছে মনে করো এ ক্রস বি মডুলাস, আরেকটা কি বলতো এ ক্রস বি মডুলাসের অর্ধেক, এখন কখন কোনটা ইউজ করব ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে, দেখো মনে রাখবা এভাবে, যদি তোমার এইটা বলে যে কি বলতো, যদি বলে সামান্তরিকের ক্ষেত্রফল তাও এ ক্রস বি, সামান্তরিকের ক্ষেত্রফল তাও এ ক্রস বি। বাট যদি বলে ভাইয়া তোমার বাহু দ্বারা, কি বলতো, বাহু দ্বারা ক্ষেত্রফল, তাহলে হবে এ ক্রস বি। যদি বলে কর্ণ দ্বারা ক্ষেত্রফল, কি বলতো, কর্ণ দ্বারা ক্ষেত্রফল, তাহলে মনে রাখবা হাফ এ ক্রস বি। বা এইটা মনে রাখবা আরেকটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, কি বলতো, ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। সো তুমি ডট গুণন এবং ক্রস গুণন থেকে এই যে বেসিক কয়েকটা জিনিস বলছি, ডট গুণনের বেসিক, ক্রস গুণনের বেসিক, সমান্তরাল হওয়ার শর্ত, লম্ব হওয়ার শর্ত, অভিক্ষেপ নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়, এই কয়েকটা টার্ম যদি তুমি পারো, তুমি ইনশাআল্লাহ ভেক্টরের গুণন থেকে তুমি প্রশ্ন সলভ করতে পারবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? বুঝতে পারছো? এই সবাই বুঝতে পারছো? ইনশাআল্লাহ, হ্যাঁ ওকে। সো ভাইয়া তুমি এই কয়েকটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা। ওকে, এরপরে আসো, এরপরে আমরা আরেকটা টপিকসে গুরুত্ব দিব, সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস থেকে যে আহামরি খুব বেশি কিছু লাগবে বিষয়টা এরকম না, আবার কিছুই পড়বো না বিষয়টা তাও না, বুঝছো? আচ্ছা, ভেক্টর ক্যালকুলাস থেকে তুমি কয়েকটা জিনিসের গুরুত্ব দিবা। একটা হচ্ছে, প্রথম যে জিনিসটাকে তুমি গুরুত্ব দিবা সেটা হচ্ছে অপারেটর, কি বলতো,
অপারেটর, অপারেটরকে গুরুত্ব দিবা যে কোনটা অপারেটর কোনটা অপারেটর নয়। আচ্ছা, এই ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবা যে যার নিজস্ব মান নেই, কি বলতো, যার নিজস্ব মান নেই সেটা অপারেটর। যেমন তুমি বলতে পারো লন, সাইন, তারপর ডেল, এগুলা অপারেটর, বাট একটা জিনিস মাথায় রাখবা যে সাইন থিটা বা হচ্ছে লন ওয়ান, হ্যাঁ, এগুলা কিন্তু তোমার অপারেটর না, এগুলা কিন্তু অপারেটর না। বুঝতে পারছো? তোমাকে সেন্ট্রাল ইউনিভার্সিটি এই প্রশ্ন মানে 7 কলেজ যখন ছিল তখন এটা জিজ্ঞেস করছে যে কোনটা অপারেটর কোনটা অপারেটর নয়, এই জিনিসগুলো মাথায় রাখবা। ক্লিয়ার? ওকে, এরপর এই জায়গা থেকে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডাইভারজেন্স। কি বলতো? ডাইভারজেন্স। আচ্ছা, তো ডাইভারজেন্স জিনিসটা হচ্ছে এরকম যে তোমরা সবাই জানা কথা যে আমার এ যদি একটা ভেক্টর হয়, এটা axi প্লাস ayj প্লাস কি বলতো azk। তো এই ভেক্টরটা ডাইভারজেন্সটা কেমন হবে? ডাইভারজেন্সটা হবে এরকম যে ভাই আমার ডেল ডট এ টা হবে ddx অফ x প্লাস ddy অফ ay প্লাস ddz অফ az। এইটা হচ্ছে ডাইভারজেন্স করে এইখানে আমরা কি পাবো বলতো? একটা মান পাবো। কি বলতো? মান পাবো। এইখানে আমরা একটা মান পাবো। এই যে মানটা আমি পাইলাম, এই মানটা যদি এরকম মাথায় রাখবা, যদি শূন্য হয়, এই মানটা যদি শূন্য হয় তাহলে মনে রাখবা ডাইভারজেন্সের মানটা যদি শূন্য হয় তাহলে সেটাকে বলবো আমরা সলিনয়েডাল। কি বলতো? সলিনয়েডাল বা চোঙাকৃতি। এই শব্দটা মাথায় রাখবা, সলিনয়েডাল বা চোঙাকৃতি। সো তোমাকে প্রায় জিজ্ঞেস করবে যে একটা ভেক্টর কখন সলিনয়েডাল হবে? যদি আমার কি হয় ডাইভারজেন্সের মানটা শূন্য হয় তখন সেটা কি হবে বলতো? সলিনয়েডাল হবে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এরপর এই জায়গা থেকে আমরা আরেকটা জিনিস শিখবো, কার্ল। কি বলতো? কার্ল। তো কার্লের ক্ষেত্রে তুমি যে জিনিসটা মাথায় রাখবা, তোমার রিভিশনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি এরকম হয় যে ভাইয়া তোমার ডেল ক্রস এ, এই কার্লের মানটা তোমার শূন্য হয়ে গেছে, কার্লের মানটা কি হয়েছে? শূন্য হয়েছে। যদি কার্লের মানটা শূন্য হয়ে যায় তাহলে মাথায় রাখবা, যদি কার্লের মানটা আমার শূন্য হয়ে যায় তাহলে মাথায় রাখবা যে ভাইয়া এই ভেক্টরটা হবে সংরক্ষণশীল। কি বলতো? সংরক্ষণশীল ও অঘূর্ণনশীল। বুঝতে পারছো? সো ভাইয়া তুমি যদি ভেক্টর চ্যাপ্টারটার উপরে শুধু এতটুকুও জানো, এতটুকু তোমার গুছায় রিভিশন থাকে, তুমি ইনশাআল্লাহ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে খুব ভালো করবা। বুঝতে পারছো? তুমি যদি জাস্ট এতটুকু গুছায় পড়ো, শুধুমাত্র প্রথমত হচ্ছে আমাদের একটু ওয়েট করো, দেখো তুমি জাস্ট বেশ কিছু দেখো, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে থিওরিটিক প্রশ্ন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তুমি উদাহরণ, প্রকারভেদ, ত্রিভুজ সূত্র, এই বেসিক জিনিসগুলো একটু জেনে রাখবা। এরপরে হচ্ছে লব্ধির যে কনসেপ্ট যেভাবে বলছি এই জিনিসগুলো মাথায় রাখবা। এরপরে তুমি এই যে স্কেলার গুণন, ক্রস গুণনের বেসিক জিনিসগুলো পড়বা। এরপরে হচ্ছে জাস্ট মাথায় রাখবা যে ডাইভারজেন্সের মান যদি শূন্য হয় সেটা সলিনয়েডাল বা চোঙাকৃতি, কার্লের মান যদি শূন্য হয় সেটা সংরক্ষণশীল বা অঘূর্ণনশীল। এই বেসিক ইনফরমেশন গুলো মাথায় থাকবে তো? বলো, থাকবে? এই এতটুকু কি সবাই বুঝছো জনগণ? ভাইয়া আপনারা কি বুঝছেন? একটু বলবেন। আপনাদের রেসপন্স করলে কি আমি আরো তোমাদের জন্য মন থেকে কাজ করতে পারবো, এবং আমি সবসময় চেষ্টা করব মন থেকে তোমাদের জন্য কাজ করার। কারণ আজকে আজগুবি কোনো কিছু করাবো না তোমাকে, আজগুবি এগুলা প্রমাণ করে আসলাম, ভাই তোমার লাভ আছে, তুমি এখন রিভিশন দিচ্ছ। সো আমি সবগুলো জিনিস যদি যতটুকু প্রয়োজন তোমাকে টাচ করে যাব, এই জিনিসগুলো তোমার রিভিশন হয়ে যাবে, এতটুকু গ্যারান্টি আমি দিব। বুঝছো সবাই? আচ্ছা, ওকে 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 তাহলে এবার আসি আমরা নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে কথা বলবো। হ্যাঁ, নিউটনিয়ান বলবিদ্যা আমি যদি বলি যে ফিজিক্সের কোর ভিত্তি, সো এটা হচ্ছে তুমি বলতে পারো যে হ্যাঁ নিউটনিয়ান বলবিদ্যাটা তেমনই একটা চ্যাপ্টার। হ্যাঁ, আচ্ছা দেখো নিউটনিয়ান বলবিদ্যার ক্ষেত্রে তুমি প্রথম যে জিনিসটার সময় খুব ভালো আইডিয়া রাখবা সেটা হচ্ছে বল সম্পর্কিত পড়াশোনা। কি বলতো? বল সম্পর্কিত
বল সম্পর্কিত পড়াশোনা, বল সম্পর্কিত পড়াশোনা। আচ্ছা, বল সম্পর্কিত পড়াশোনার ক্ষেত্রে আমরা ভাই সবাই তো এতটুকু জানি, যে এতটুকু আমরা পড়ে আসি, তাই না? F = ma, তাই না? সবাই জানি। বাট এইখানে ঝামেলাটা হয় আমার এই যে a নির্ণয়, আমাদের এই যে এটা আছে না, a নির্ণয় করতে গিয়ে আমাদের একটু প্যারা করতে হয়, ত্বরণ নির্ণয়। হ্যাঁ, ত্বরণ নির্ণয়। এখন তুমি যে প্রশ্নটা পাবা এই প্রশ্নের ক্লু থেকে তোমাকে ত্বরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ত্বরণ নির্ণয়ের বেশ কিছু ক্লু নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, আমরা ত্বরণ নির্ণয়ের বেশ কিছু ক্লু নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, তুমি কত ভাবে ত্বরণ নির্ণয় করতে পারো? দেখো, তুমি ইজিলি আমাকে বলতে পারো যে ভাইয়া a = কি v - u/t। হ্যাঁ, তুমি বলতে পারো, তুমি এভাবে ত্বরণ নির্ণয় করতে পারো। আচ্ছা, আবার তুমি বলতে পারো যে ভাইয়া এটা হচ্ছে d/dt(v). হ্যাঁ, তুমি বেগকে সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে ত্বরণ পাইতে পারো। অথবা তুমি বলতে পারো যে ভাইয়া d/dt(s), অর্থাৎ সরণকে যদি তুমি সময়ের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করো তাহলে কি ত্বরণ পাবা। তাহলে তুমি ত্বরণ কিন্তু এভাবেও বের করতে পারো। ত্বরণ পাইছো, ভর গুণ করবা, তুমি কি পাবো? বল পাবা। এরপরে আসো, তুমি আরো একভাবে ত্বরণ নির্ণয় করতে পারো। মনে রাখবা a = u²/2s, u²/2s, অথবা a = মাথায় রাখবা twice s/t²। কি বলতো? twice s/t²। সো এই যত প্রকার পসিবিলিটি আছে, তুমি ত্বরণের এই পসিবিলিটি গুলা জাস্ট এই জায়গায় ব্যবহার করবা, তোমার ত্বরণ পেয়ে যাবা। ত্বরণ পাইছো মানে বল পাইছো। এই জায়গা থেকে বেশিরভাগ প্রশ্ন বল থেকে আসে। বুঝতে পারছো সবাই? বেশিরভাগ প্রশ্ন বল থেকে আসে। সো বলের, আচ্ছা স্ক্রিনে কমেন্ট আসতেছে? আচ্ছা হ্যাঁ, আমার ইনশাআল্লাহ এবার অ্যাডমিশনে কোর্স আসবে। আর যেহেতু অ্যাডমিশন টাইমে আমি সারা দেশেই পড়াই, যেমন আমার যাত্রা শুরু হবে 24 তারিখ রাত থেকে। আমি ভোলায় যাব, ভোলায় ক্লাস নিব, এরপর বগুড়ায় ক্লাস নিব, এরপর রংপুরে ক্লাস নিব। টানা 3 দিনের মানে 3টে জায়গার একটা সফর। এরপর ঢাকা আসবো। মোটামুটি এবার অ্যাডমিশনে এবার ট্রাই করব অফলাইনে সব পড়ানোর পরে, অফলাইনে পড়ানোর পাশাপাশি অফলাইনে তোমাদেরকে খুব ভালো একটা গোছানোর যে চিন্তা ভাবনা এবার এটা আছে। দয়া করো যেন সবকিছু অনুকূলে থাকে। এবার ইনশাআল্লাহ অ্যাডমিশনে আমি স্টুডেন্টের জন্য ফিজিক্সটা যতভাবে সহজ করা যায়, যত ভেঙে ভেঙে পড়ানো যায়, এটা ইনশাআল্লাহ আমি ট্রাই করবো। হ্যাঁ, ওকে, আসি এবার। সো ভাইয়া তুমি বল সম্পর্কিত ত্বরণ নির্ণয়ের এই বেসিকগুলো জিনিস মাথায় রাখবা। আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস তুমি চিন্তা করবা, যদি তোমার কখনো ঘর্ষণ বল নিয়ে কথা বলে, কি বলতো? ঘর্ষণ বল নিয়ে কিন্তু এখানে প্রশ্ন আসার একটা সুযোগ আছে। ঘর্ষণ বল নিয়ে, আচ্ছা যখন আমরা ঘর্ষণ বলের প্রেক্ষে 5-6টা টাইপ আছে, ওই টাইপগুলো আমাদের দরকার নাই। আমরা শুধু একটা টাইপ মাথায় রাখবো যে ভাইয়া যদি এরকম হয় যে আমার একটা বস্তু আছে, সাপোজ আমার একটা ব্লক আছে, এই ব্লকটার কি বলতো, এই ব্লকটার ক্ষেত্রে তার ওজনটা mg আমার নিচের দিকে কাজ করতেছে, তাই না? এবং তাহলে ওজনের বিপরীতে কি প্রতিক্রিয়া বল আর কাজ করতেছে। এখন যদি আমি F বলে টানি, F বলে প্রযুক্ত বলে টানি, তাহলে কি হবে বলতো? এই ঘর্ষণের কারণে আমার পিছন দিকে কি স্মল f বল একটা কাজ করবে। এখন আমি F বলে টানতেছি, সে কি F বলে যাবে? না, সে ঘর্ষণকে অতিক্রম করে সে ধরে নিলাম F প্রাইম বলে যাবে, F প্রাইম বলে যাবে। সো মনে রাখবা এই জায়গাতে আমার এই F টা হচ্ছে আমার প্রযুক্ত বল, আর এই F প্রাইমটা হচ্ছে আমার লব্ধি বল। কি বলতো? লব্ধি বল। এবং এই স্মল f টা হচ্ছে আমার ঘর্ষণ বল। এই ক্ষেত্রে তুমি শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবা, ভাইয়া, সেটা কি বলতো? সেটা হচ্ছে মনে রাখবে এভাবে যে লব্ধি ইকুয়ালস টু প্রযুক্ত মাইনাস বাধা। কি বলতো? প্রযুক্ত মাইনাস বাধা। লব্ধি ইকুয়ালস টু প্রযুক্ত মাইনাস বাধা। বুঝছো? তাহলে এই জায়গা থেকে তুমি বাকিটুকু নিজেই চিন্তা করতে পারবা। কিভাবে দেখো, লব্ধি কি f প্রাইম, প্রযুক্ত বল কি f মাইনাস বাধা কি স্মল f। বুঝতে পারছো? আচ্ছা, প্রযুক্ত বলটা অনেক সময় আমার এভাবে হয়, তাহলে এই জায়গা থেকে ma ইকুয়ালস টু f মাইনাস স্মল f। তুমি যদি এই জায়গাটুকু মাথায় রাখতে পারো, দেখো এই জায়গাটুকু মাথায় রাখতে পারো, এই জায়গা থেকে তুমি ত্বরণ নির্ণয় করতে পারবা। বুঝছো? ত্বরণ নির্ণয় করতে পারবা। সো ভাইয়া দেখো, বলের ক্ষেত্রে তুমি ত্বরণ কতভাবে বের করতে পারো? ঘর্ষণ বলের এই জায়গা থেকে তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন আসার পসিবিলিটি আছে, শুধু এই জায়গাটুকু মাথায় রাখবা। ঠিক আছে?
এক্সট্রা তোমার এর বাইরের আরো 4-5 প্রকার টাইপ আছে, ওগুলা লাগবে না। এতটুকু ভালোভাবে পড়বা। ওকে, এরপরে আমরা আসি। ওকে, এরপরে আমরা যে জিনিসটা নিয়ে পড়াশোনা করব, মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে কৌণিক গতি। কি বলতো? কৌণিক গতি। ভাই কৌণিক গতি থেকে প্রশ্ন হয় না এমন কোন অ্যাডমিশন আমি দেখি নাই, বুঝছো? কৌণিক গতি থেকে প্রশ্ন হয় না এমন কোন অ্যাডমিশন আমি আসলে দেখি নাই। তাহলে বুঝো কতটা ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে কৌণিক গতি। আচ্ছা, এখন কৌণিক গতি তো বিশাল পড়াশোনা, তুমি কতটুকু পড়বা? তুমি জাস্ট এই জায়গা থেকে 3টা জিনিস যদি তোমার পড়া থাকে, একটা হচ্ছে জড়তা, একটা হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এবং কৌণিক ভরবেগ এবং আরেকটা মাথায় রাখবা টর্ক। টর্ক ভাই তুমি কিছু না পড়ো, অন্তত আমি তোমাকে বড় ভাই হিসেবে রিকোয়েস্ট করব তুমি এই 3টা টপিকস যেন, এই 3টা রাশি যেন তোমার আয়ত্তে থাকে, এই 3টা রাশি যেন তোমার আয়ত্তে থাকে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই 3টা রাশির মধ্যে কতটুকু আয়ত্তে রাখবা তুমি? দেখো কতটুকু তুমি আয়ত্তে রাখবা, জড়তা, কৌণিক ভরবেগ এবং টর্ক। আচ্ছা, জড়তার ক্ষেত্রে তুমি শুধুমাত্র সেন্ট্রাল নলেজ মানে সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য শুধুমাত্র মনে রাখবা I = mk²। কি বলতো? mk²। আচ্ছা, এই কে কে বলতেছি জড়তার ভ্রামক। ওকে, সো এই জায়গা থেকে তো এতটুকু চিন্তা করাই যায় যে k = কি বলতো? √I/m, I/m, বুঝছো? আচ্ছা, এবং এই জায়গা থেকে তুমি এর এককটা দেখতে পারো, এর এককটা একটু দেখা উচিত। হ্যাঁ, এর এককটা একটু দেখবা, এর এককটা দেখবা। তাহলে একক কি হবে বলতো? কেজি মিটার স্কয়ার। এর মাত্রা কত হবে বলতো? এর মাত্রাটা কত হবে? ml², তাই না? ml², বুঝছো? এর মাত্রাটা একটু দেখে রাখলাম, এতটুকুই। আচ্ছা, এখন এই জায়গাতে তোমার কিন্তু বিভিন্ন বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক লাগে। হ্যাঁ, আচ্ছা, এখানে মনে রাখবা যে I নির্ণয়ের ক্ষেত্রে I এর মান নির্ণয়ের ক্ষেত্রে তুমি কয়েকটা জিনিস মাথায় রাখবা। এক নম্বরে হচ্ছে সরু দণ্ড এবং বৃত্তাকার রিং, এই দুইটার ক্ষেত্রে তুমি একটু I এর মানটা বই থেকে দেখে নিবা, বুঝছো? জাস্ট এতটুকু জানলেই না। বাট এই সরু দণ্ড এবং বৃত্তাকার রিং এর ডিরেক্ট বলে যে একটা সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু প্রান্ত বিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক কত বা চক্রগতির ব্যাসার্ধ কত, এই জিনিসগুলো একটু দেখবা শুধু। আচ্ছা, এরপর আসো ভাইয়া। হ্যাঁ, সেন্ট্রাল নলেজটা আসলে অনেক বুঝানো একটা বই। হ্যাঁ, ওকে, কৌণিক ভরবেগ, তাই না? কৌণিক ভরবেগটা কি ছিল বলতো? আমার কৌণিক ভরবেগটা এরকম ছিল যে কৌণিক ভরবেগটা L = মনে রাখবা r × p। কি বলতো? r × p। হ্যাঁ, r × p। তাহলে r × p এটাকে আমি এভাবে বলতে পারি যে ভেক্টর আকারে এভাবে বের করতে পারি না যে I J K, তাই না? তাহলে rx ry rz px py pz, এই জায়গা থেকে তুমি কৌণিক ভরবেগের মানটা বের করবা। তাহলে টর্কটা কত? টর্কটা টাউ = মনে রাখবা সেটা হবে r × f। কি বলতো? r × f। তাহলে এই জায়গা থেকে কি হবে? সেম ভাবে তুমি চিন্তা করবা, এইটা একটু লাগে। হ্যাঁ, এই জায়গা থেকে একটু প্রশ্ন হয়। তাহলে কি হবে বলো? rx ry rz fx fy fz। সো এই যে কৌণিক ভরবেগ এবং তুমি টর্কটা বের করতে পারলা। আচ্ছা, এবার আসো এই জায়গা থেকে আমরা আরেকটা ফর্মুলা মাথায় রাখবো, সেটা কি বলতো? I = L = I ওমেগা। কি বলতো? I ওমেগা। L = I ওমেগা এবং টাউ = I আলফা। কি বলতো? I আলফা। বুঝতে পারছো? এই দুটো জিনিস মাথায় রাখবা। আচ্ছা, তাহলে এটাকে আমি বলতে পারি কি বলতো? mr² ওমেগা, আর এটাকে বলতে পারি কি বলতো? mr² আলফা। বুঝছো? এবং এই দুটো জায়গা থেকে একক এবং মাত্রা অনেক ইম্পর্টেন্ট, মনে রাখবা। এই দুটো জায়গা থেকে একক এবং মাত্রা। আচ্ছা, এককটা তুমি এভাবে চিন্তা করো। আচ্ছা, এভাবে তুমি চিন্তা করতে পারো যে রৈখিক ভরবেগের একক কি? রৈখিক ভরবেগের একক কি বলতো? রৈখিক ভরবেগের একক কি? কেজি মিটার/সেকেন্ড ইনটু মিটার, তাই না? তাহলে কত আসতেছে বলতো? কেজি মিটার² কেজি মিটার²/সেকেন্ড। তাহলে মাত্রাটা কত আসবে? যে ml² T−1 ml² T−1। আচ্ছা, তাহলে আমরা কৌণিক ভরবেগের মাত্রা একক বুঝছি। এখন আসো যে টর্ক, মনে রাখবা যে কাজ, শক্তি, তাপ, টর্ক, এই তিনটারই একক সেম। কি বলতো? একক
সেম, একক সেম, সেই এককটা মানে মাত্রা সেম, সরি এটা এই তিনটারই মনে রাখবা মাত্রা সেম, মনে রাখবা মাত্রা সেম। এই মাত্রাটা প্রায় পরীক্ষা আসে। এই মাত্রাটা কত বলতো? ml স্কয়ার t ইনভার্স 2, ml স্কয়ার t ইনভার্স 2। ভাইয়া তুমি কৌণিক গতি থেকে 1 2 3 এই তিনটা বেসিক জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা। ক্লিয়ার? সবাই বুঝছো? এই তিনটা বেসিক জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা। ক্লিয়ার? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? এই তিনটা বেসিক জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা ইনশাআল্লাহ, তাহলেই তোমার এই জায়গা থেকে আশা করি তোমার যে টাইপের প্রশ্নগুলো হয় তুমি পেরে যাবা। বুঝতে পারছো? যে টাইপের প্রশ্নগুলো হয় ইনশাআল্লাহ তুমি পেয়ে যাবা। এই যে এক্সট্রা যে বিষয়গুলো আছে ওগুলো খুব বেশি দরকার হয় না। আরেকটা এই জিনিস থেকে তুমি দেখবা, আরেকটা জিনিস দেখবা, সেটা হচ্ছে বলের ঘাত। কি বলতো? সেটা হচ্ছে বলের ঘাত। হ্যাঁ, বলের ঘাতটা একটু দেখবা, বলের ঘাত। আরেকটা হচ্ছে মিলিত বেগ। হ্যাঁ, মিলিত বেগ। এই দুটো জিনিস থেকেও প্রশ্ন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আচ্ছা, বলের ঘাত কি বলতো? বলের ঘাতের ক্ষেত্রে আমরা সবাই জানি না J ইকুয়ালস টু F গুণন T। হ্যাঁ, বল ইনটু তার ক্রিয়াকাল, বা কি বলতো M ইনটু V মাইনাস U, তাই না? তো বা এইটাকে আমরা কি বলি বলতো? বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন। বলের ঘাত কি বলতো? ভরবেগের পরিবর্তন। আচ্ছা, তাহলে মিলিত বেগটা আমার কি হয় বলতো? V ইকুয়াল টু কি m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই কি m1 প্লাস m2, m1 প্লাস m2। জাস্ট এই বেসিক জিনিসগুলো তুমি একটু মাথায় রাখবা। বুঝতে পারছো? এই বেসিক জিনিসগুলো যদি তোমার মাথায় থাকে ইনশাআল্লাহ এই জায়গা থেকে এক্সট্রা তেমন কিছু লাগে না। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? ওকে, সো ভাইয়া তুমি জাস্ট আমি নিউটনিয়ান বলবিদ্যা দেখো অনেক বড় একটা চ্যাপ্টার। এইখানে বেশিরভাগ প্রশ্ন বল সম্পর্কিত, ঘর্ষণ বলটা একটু প্রয়োজন হয়, এবং কৌণিক গতি থেকে জড়তা, কৌণিক ভরবেগ টর্ক, এই তিনটা টার্ম, এবং এইখান থেকে তুমি বলের ঘাত এবং মিলিত বেগ, এই কয়েকটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা ইনশাআল্লাহ। এর বাইরে মানে বিগত বছরগুলোতে প্রশ্ন হয় নাই, এবারও প্রশ্ন হওয়ার পসিবিলিটি অনেক কম। ক্লিয়ার? সো তোমার এই কয়েকটা জিনিস রিভিশনে থাকতে হবে। এই সবাই কি এতটুকু বুঝছো? সবাই কি বুঝছো রে? ওকে, এরপর আসি। এরপর আমরা যদি আমাদের পরের চ্যাপ্টারটাতে চলে যাই, কাজ, শক্তি ও ক্ষমতা। আচ্ছা, কাজ, শক্তি এবং ক্ষমতা এই চ্যাপ্টারটা মনে রাখবা। আচ্ছা, এই চ্যাপ্টারটা মনে রাখবা। এইখানে কিন্তু সবগুলো রাশি স্কেলার। মনে রাখবা এই চ্যাপ্টারের সবগুলো রাশি স্কেলার। বুঝতে পারছো? সবগুলো রাশি স্কেলার। আচ্ছা, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এবার আসো এই জায়গা থেকে আমরা যে জিনিসটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কৃতকাজ নির্ণয়। কি বলতো? কৃতকাজ নির্ণয়। আমরা কৃতকাজ নির্ণয়ের বিষয়গুলো একটু দেখব। আচ্ছা, এই জায়গা থেকে বেশ কিছু জিনিস, ইউনিক জিনিস আসে আর কি। দেখো, তো কৃতকাজ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এক নম্বরে যেটা জানি যে ভাইয়া W ইকুয়াল টু কি বলতো? F ডট S, তাই না? F ডট S, বা এটাকে আমরা বলতেছি যে Fs cos θ, তাই না? Fs cos θ, বা এইটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে Fx Sx, তাই না? Fy Sy প্লাস কি Fz Sz, তাই না? এভাবে আমরা কৃতকাজটা বের করতে পারি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ভাইয়া আমরা কিন্তু আরো অনেক ভাবেই কৃতকাজ কিন্তু আমরা বের করতে পারি, আরো অনেক ভাবেই কৃতকাজ বের করতে পারি। যেমন আমরা কৃতকাজ বের করার ক্ষেত্রে আরেকটা ফর্মুলা যদি আমরা দেখি, 2 নম্বরে W ইকুয়াল টু কি হবে বলতো? F, আচ্ছা ওইটাকে আমি এভাবে দিই যে mgx sin θ, বা কি বলতো আমি যদি বলি W ইকুয়াল টু কি mgx cos θ। এখন তোমাকে মাথায় রাখতে হবে কখন sin θ কখন cos θ। বলো, কৃতকাজ নির্ণয়ের সময় কখন sin θ দিয়ে করবা, কখন cos θ দিয়ে করবা, এই জিনিসটা একটু মাথায় রাখবা। ক্লিয়ার? আচ্ছা, মনে রাখবা যদি এরকম থাকে, যদি কি বলতো ভূমির সাথে কোণ থাকে, কি বলতো ভূমির সাথে θ, যদি ভূমির সাথে কোণ থাকে তাহলে sin θ মাথায় রাখবা। আর যদি কি থাকে বলতো দেয়াল, হ্যাঁ দেয়াল বা উলম্বের সাথে থাকে, হ্যাঁ দেয়ালের সাথে θ, হ্যাঁ দেয়ালের সাথে যদি তোমার θ থাকে তাহলে মনে রাখবা কি হবে mgx cos θ। বুঝতে পারছো? সো sin θ cos θ নিয়ে তুমি প্যারা খাবা না। ক্লিয়ার? আচ্ছা, এই জায়গা থেকে আরেকটা জিনিস খুব ভালোভাবে একটু গুরুত্ব সহকারে দেখবা, মনে রাখবা এই জিনিসটা আমাদের প্রায় লাগে যে কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। কি বলতো? গতিশক্তির পরিবর্তন। কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, মানে আমাদের কাজ শক্তি উপপাদ্য আছে না?
সো এইটা অনেক সময় আমাদের এইভাবে চিন্তা করা লাগতে পারে যে ভাইয়া আমাদের ডাব্লিউটা হচ্ছে ডেল ই কে, কি বলতো, ডেল ই কে। অনেক সময় আমরা গতিশক্তির পরিবর্তন দিয়ে আমরা কি কাজটা বের করতে হবে, মানে ক্লু দেওয়া আছে শক্তি নির্ণয়, বাট বের করতে বলছি কি কাজ। সো এই ক্ষেত্রে মাথায় রাখবা যে ভাই আমাদের ডাব্লিউ কি হবে বলতো, হাফ এম ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। বুঝতে পারছো? এই গতিশক্তির পরিবর্তন দিয়ে তুমি অনেক সময় কি কাজটা বের করবা। ঠিক আছে? আচ্ছা, এখন এই জায়গাতে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা তুমি সতর্ক থাকবা সেটা হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা তুমি এভাবে চিন্তা করবা যে কাজের বিভিন্ন একক। হ্যাঁ, কাজের বিভিন্ন একক। হ্যাঁ, বিভিন্ন একক, কাজের বিভিন্ন একক। যেমন তোমার কাজের একক কি হইতে পারে বলতো, কাজের একক তোমার হচ্ছে জুল হইতে পারে, হ্যাঁ, জুল আর্গ হইতে পারে, হ্যাঁ, নিউটন মিটার হইতে পারে। এই যে বিভিন্ন এককের মধ্যে যে সম্পর্কগুলো আছে এই সম্পর্কগুলো একটু দেখে রাখবা। বুঝছো? এই বিভিন্ন একক এবং বিভিন্ন এককের সম্পর্কগুলো সরাসরি প্রশ্ন আসে। বুঝছো? তো কাজ রিলেটেড এইটুকু বিষয় তুমি ইনশাআল্লাহ পারবা। ওকে, এরপরে যদি আমরা একটু দেখি যে আমাদের এর পরে যে জিনিসটার সম্পর্কে আমরা একটু গুরুত্ব সহকারে পড়বো সেটা হচ্ছে শক্তি নির্ণয়। হ্যাঁ, শক্তি নির্ণয়। আচ্ছা ভাইয়া, শক্তি নির্ণয়ের ক্ষেত্রে তো আহামরি তেমন কিছু নাই, বাট এই ক্ষেত্রে তুমি যে জিনিসটা মাথায় রাখবা, এক নম্বরে আমরা বলতেছি যে ভাইয়া গতিশক্তি, তাই না? গতিশক্তি। হ্যাঁ, গতিশক্তি। তো গতিশক্তির ক্ষেত্রে এইটা তো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে কি বলতো, ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার ডিভাইডেড ইকুয়াল টু কি বা ই স্কয়ার ডিভাইডেড বাই 2m। আচ্ছা, এখন এই জায়গা থেকে একটা চিন্তা মাথায় রাখবা। এই জায়গা থেকে একটা চিন্তা এইভাবে তুমি করতে পারো, আমি যদি তোমাকে একটু বলি যে মনে রাখবা, আমি যদি ভর বৃদ্ধি করি আমার গতিশক্তি ইকেটা আমার বাড়বে নাকি কমবে বলতো? আমি যদি কোনো বস্তুর ভর বাড়াই তাহলে গতিশক্তি বাড়বে নাকি কমবে, এই জিনিসটা চিন্তা করবা। দেখো ভাইয়া, যদি তুমি ভর বাড়াও, যদি বলে বেগ ধ্রুব, কি বলতো, যদি বেগ ধ্রুব হয়, যদি তুমি বেগ ধ্রুব বলো তাহলে ভর বাড়াইলে গতিশক্তি বাড়বে। যদি তুমি বলো যে ভাইয়া, যদি তুমি বলো যে ভরবেগ ধ্রুব, কি বলতো, ভরবেগ ধ্রুব, যদি বলো ভরবেগ ধ্রুব তাহলে মনে রাখবা যে তুমি ভর বাড়াইলে গতিশক্তি কমবে। এই কারণে বলা হয় যে তোমার হালকা বস্তু ভারী বস্তুর মধ্যে কার গতিশক্তি বেশি কার গতিশক্তি কম, এই জিনিসটা চিন্তা করবা। তুমি যদি ভর বাড়াও গতিশক্তি বাড়তেও পারে কমতেও পারে। এখন দেখো যদি বেগ ধ্রুবর কথা বলা থাকে তাহলে গতিশক্তি বাড়বে, যদি বলে ভরবেগ ধ্রুব তাহলে কিন্তু গতিশক্তি কমবে। এই বেসিক জিনিসগুলো তোমার ক্লিয়ার? ওকে, এরপরে তুমি যদি দেখো, এই রবিন সবসময় বাড়বে, কমতেও পারে, হ্যাঁ, কমতেও পারে। আচ্ছা, এরপর দেখো ভাইয়া, আচ্ছা বিভব শক্তির ক্ষেত্রে নরমালি আমরা কি জানি বলতো, বিভব শক্তির ক্ষেত্রে জাস্ট সিম্পল বিষয় কি বলতো, বিভব শক্তির ক্ষেত্রে আমরা নরমালি এটা জানি, তাই না, যে বিভব শক্তির ক্ষেত্রে আমাদের ইপি ইকুয়াল টু কি বলতো, mgh। এই এইচ এর পরিচয়টা মাথায় রাখবা যে উলম্ব উচ্চতা, কি বলতো, উলম্ব উচ্চতা। ঠিক আছে, এতটুকু মাথা থাকবে তো। এখন আমি তোমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা দেখাবো, যদি এরকম বলা থাকে যে গতিশক্তি বিভব শক্তির n গুণ, অথবা যদি এরকম বলা থাকে যে বিভব শক্তি গতিশক্তির n গুণ। প্রশ্নটা জিজ্ঞেস করে এরকম যে ভূমি হতে কত উচ্চতায়, এক নম্বরে আমি জিজ্ঞেস করছি গতিশক্তি বিভব শক্তির n গুণ বা বিভব শক্তি গতিশক্তির n গুণ। কমন জিনিস বারবার প্রশ্নে আসে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে মাথায় রাখবো, যদি বলে ভাইয়া গতিশক্তি বিভব শক্তির n গুণ, তাহলে মাথায় রাখবা x ইকুয়াল টু h ডিভাইডেড বাই n প্লাস 1। যদি বলা থাকে তোমার বিভব শক্তি গতিশক্তির n গুণ, তাহলে মনে রাখবা x ইকুয়াল টু nh ডিভাইডেড বাই n প্লাস 1। বুঝছো? ক্লিয়ার? সো শক্তি রিলেটেড 1 2 3 4 এই কয়েকটা জিনিস তুমি শক্তি থেকে খুব ভালোভাবে মাথায় রাখবা। ক্লিয়ার? সবাই বুঝছো? সো এই জিনিসগুলো মাথায় রাখবা যে ভূমি থেকে x উচ্চতায়, ভূমি থেকে কত উচ্চতা বলতে কি x টা জিজ্ঞেস করবে, এইচটা হচ্ছে তোমার টোটাল উচ্চতা। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা, তুমি মাথায় রাখবা, সেটা হচ্ছে যে ইপি ম্যাক্সিমাম। মনে রাখবা ইপি ম্যাক্সিমাম ইকুয়াল টু ইকে ম্যাক্সিমাম। তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবা যে হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু
mgh, এই সম্পর্কটা একটু ক্লিয়ারলি মাথায় রাখবা, এই সম্পর্কটা তোমার কাজে লাগতে পারে। ক্লিয়ার? যে তোমার সর্বোচ্চ বিভব শক্তির মান সর্বোচ্চ গতিশক্তির মানের সমান। সো ভাই তুমি শক্তি থেকে এতটুকু পারো, তার মানে ইনশাআল্লাহ তুমি শক্তি থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবে। ওকে, এরপর আসো আমরা একটু ক্ষমতা নিয়ে পড়াশোনা করব। আমরা একটু ক্ষমতা নিয়ে পড়াশোনা করব। হ্যাঁ, ক্ষমতা নির্ণয়। আচ্ছা আচ্ছা, ক্ষমতা নির্ণয়ের প্রথম যে আমি জায়গাটা বলবো যে ভাই তুমি ক্ষমতা নিয়ে পড়তে গেলে প্রথম যে জিনিসটা তুমি পড়বা, মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা হচ্ছে ক্ষমতা, মনে রাখবা মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে ক্ষমতার বিভিন্ন একক। হ্যাঁ, বিভিন্ন একক, ক্ষমতার বিভিন্ন একক নিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করবা। ক্ষমতার বিভিন্ন একক নিয়ে ভালোভাবে পড়াশোনা করবা। আমি জাস্ট তোমাকে একটু ক্লু দিয়ে দিই কি কি, যেমন তোমার কিলো ওয়াট থাকতে পারে, ওয়াট থাকতে পারে, হর্স পাওয়ার থাকতে পারে, এরকম অনেকগুলো একক আছে। এই এককগুলো এক নজরে একটু দেখবা। আচ্ছা, এর মাত্রাটা কত? এর মাত্রাটা হচ্ছে ml স্কয়ার t ইনভার্স 3, তাই না? t ইনভার্স 3, এটা তোমরা সবাই জানো। বাট ক্ষমতার এক্সাক্ট আমাদের যতটুকু লাগবে, আমাদের লাগবে যে ক্ষমতাটা p ইকুয়ালস টু কি বলতো, w ভাগ t, তাই না? বা mgh ভাগ t, এতটুকুই আমরা পড়বো। বাট এইখানে আমরা এক্সট্রা আরেকটা জিনিস রাখবো যে p ইকুয়ালস টু f ডট v, কি বলতো, f ডট v, মানে বল এবং বেগ, এই দুইটা ভেক্টর রাশি ডট গুণনের গুণফল হচ্ছে তোমার ক্ষমতা, তার মানে এটা একটা স্কেলার রাশি। ওকে, আচ্ছা, f ডট v, এবং এই জায়গা থেকে যদি বলে স্পেসিফিকলি যদি এইটা বলে ক্রেনের ক্ষমতা, কি বলতো, ক্রেনের ক্ষমতা, তাহলে মাথায় রাখবা ক্রেনের ক্ষমতা যদি তোমাকে বলে, তুমি এই জায়গাটা এভাবে চিন্তা করবা যে তখন ক্রেনের ক্ষমতা p ইকুয়াল টু হবে f ডট v, মানে mgv। ক্লিয়ার? কিভাবে হয় ভাই সেটা এখন জানার দরকার নাই, ওটা আমরা মানে তোমাদের বেসিক ক্লাসে ইনশাআল্লাহ ডিসকাস করার সুযোগ থাকবে। সো এখন শুধু এতটুকু জানো, ক্ষমতার বিভিন্ন একক নিয়ে প্রশ্ন আসবে, তুমি ক্ষমতার এই বেসিক ফর্মুলা এবং ট্রেনের ক্ষমতাটা ভাই এখানে অনেক অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? ট্রেনের ক্ষমতা থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। সো দেখো, আমি যদি তোমাকে সহজ কথায় বলি, এই যে দেখো, এই কি তো কাজের এইখানে একটা জিনিস মাথায় রাখবা যে থিটা এর শর্ত, হ্যাঁ, এই থিটা এর শর্তগুলো আসে, মানে থিটা এর শর্ত থেকে ডাব্লু পজিটিভ কখন, ধনাত্মক কাজ, ডাব্লু নেগেটিভ কখন, শূন্য কাজ। হ্যাঁ, শূন্য কাজ, এই জিনিসগুলো কিন্তু বারবার আসে, বুঝছো? থিটা এর শর্তের উপর ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ, এগুলো মাথায় রাখবা। জাস্ট এই বেসিক ফর্মুলাগুলো, কখন সাইন থিটা, কখন কস থিটা, ডট গুণন। ওকে, এরপর গতিশক্তি, বিভব শক্তি, কখন গতিশক্তি বাড়বে কমবে, এই জিনিসগুলো, আর শক্তির নিত্যতা থেকে গতিশক্তি যদি বিভব শক্তি n গুণ হয়, বিভব শক্তি যদি গতিশক্তি n গুণ হয়, এই কয়েকটা জিনিস মাথায় রাখো। এরপরে তুমি শুধু ক্ষমতার বিভিন্ন একক নিয়ে কথা বলবা, এরপর জাস্ট ক্ষমতা এবং ক্রেনের ক্ষমতা, এতটুকু পারা যাবে না? পারা যাবে তো? যাবে ইনশাআল্লাহ। আমি আশা করি যে যেহেতু তুমি অনেক দিন ধরে প্র্যাকটিস করছো, এখন তোমাকে বুঝাই দিলাম, তোমার ইনশাআল্লাহ মাথায় এটা রিক্যাপ হয়ে যাবে, বুঝতে পারছো? এটা মাথায় অটোমেটিক রিক্যাপ হয়ে যাবে। এরপর আসো ভাইয়ারা, হ্যাঁ, এরপর আমরা কথা বলবো মহাকর্ষ এবং অভিকর্ষ। এই চ্যাপ্টারটা নিয়ে যদি কথা বলি, এখানে প্রথমে আমাকে যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে আমার মহাকর্ষ বল। তো ভাইয়া মহাকর্ষ বল নিয়ে আমাদের মানে প্রশ্ন আসলেও আমি মনে করি আমাদের পারা উচিত। কেন বলতো? আমরা জানি F ইকুয়ালস টু G m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার, তাই না? আচ্ছা, তাহলে এইখানে তোমরা তো জি সম্পর্কে না পারলে মাইল হবে। আচ্ছা, এই যে জি এর একক এবং মাত্রা না পারলে পাপ হবে। হ্যাঁ, একক মাত্রা না পারলে পাপ হবে, একক মাত্রা পারতেই হবে। আচ্ছা, এখন এই জায়গা থেকে আমাদের মেইন প্রশ্ন হবে আনুপাতিক প্রবলেম, হ্যাঁ, আনুপাতিক টাইপের কোশ্চেন আসবে, বুঝছো? এই জায়গা থেকে আনুপাতিক টাইপের যত কোশ্চেন আছে, যেমন কি হইতে পারে, তোমাকে বলতে পারে, তুমি এই জায়গা থেকে এটা চিন্তা করতে পারো যে ভাইয়া আমার f সমানুপাতিক m1 m2, তাই না? আবার f সমানুপাতিক কি 1 ভাগ d স্কয়ার, বা দুইটার কম্বাইনেশন, এরকম আনুপাতিক প্রবলেম গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট,
আনুপাতিক প্রবলেমগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তুমি মহাকর্ষ বলের এই আনুপাতিক টাইপটা খুব ভালোভাবে মাথায় রাখবা। ক্লিয়ার? মহাকর্ষ বলের আনুপাতিক টাইপটা খুব ভালোভাবে মাথায় রাখবা। হ্যাঁ, ওকে। তোমাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে তুমি অবশ্যই অবশ্যই আমাকে বলবা, যে কোনো জিজ্ঞাসা, বুঝতে পারছো? যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই অবশ্যই আমাকে সেটা বলবা যে ভাই এই জায়গাটা একটু কথা বলে। তো আমি মনে করি যে আনুপাতিক টাইপটা যদি তুমি ভালোভাবে পারো, এই জায়গা থেকে প্রশ্ন আসলে তুমি পারবা। ক্লিয়ার? এই জায়গা থেকে প্রশ্ন আসলে তুমি পারবা। আনুপাতিক টাইপটা একটু ভালোভাবে দেখবা। আচ্ছা, এরপরে সবচেয়ে যে জায়গাটা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণ নিয়ে যখন আমরা কথা বলবো তখন আমরা তিনটা কেস নিয়ে কথা বলবো। নরমালি একটা হচ্ছে ভূপৃষ্ঠে আমরা কথা বলবো, ভূপৃষ্ঠের আর কি বলতে ভূপৃষ্ঠের বিভিন্ন অবস্থানে বুঝাচ্ছি। আরেকটা তোমাকে বুঝাচ্ছি এইচ উচ্চতায়, আরেকটা তোমাকে বুঝাচ্ছি আমি ডি গভীরতায়, এইচ উচ্চতায় এবং ডি গভীরতায়। বুঝছো? সো ভাইয়া তুমি এই জায়গাগুলো থেকে যতটুকু আর কি তুমি চিন্তা করবা, আমি তোমাকে চিন্তা করাচ্ছি, মানে যতটুকু তোমার লাগবে। ওকে, দেখ আমি একটু জাস্ট সেপারেশনটা করে দিই। ওকে, আচ্ছা, আমাদের এই তিনটে জিনিস, যে ভূপৃষ্ঠে, এইচ উচ্চতা এবং ডি গভীরতায়, এই তিনটে জিনিস আমাদের অভিকর্ষ ত্বরণ থেকে পড়তে হবে। কতটুকু আসো। আচ্ছা, কত মার্ক লাগবে এটা আলটিমেটলি টোটাল সাবজেক্ট অ্যানালাইসিস করার পর এবং প্রশ্ন অ্যানালাইসিস করার পরেই বোঝা যায়। সো তোমার কাছে প্রশ্ন যেভাবে যেমন মনে হবে, তোমার কাছে যদি মনে হয় তুমি সহজ মানে ম্যাক্সিমাম লেভেলে দাগায় আসবা, ভুল যত কম করা যায়। ঠিক আছে? ওকে, আসো তাহলে। নরমালি ভূপৃষ্ঠের ক্ষেত্রে কি বলতো, আমাদের ভূপৃষ্ঠের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি করলে কি বলতো, জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার, তাই না? আচ্ছা, এই জায়গা থেকে আমাদের আনুপাতিক টাইপটা একটু ইম্পর্টেন্ট। কি বলতো, যে এইখানে আমরা যদি বলে জিএ ভাগ জিবি, তাহলে কি হবে বলতো, এম এ ডিভাইডেড বাই এম বি ইনটু কি হবে বলতো, আর বি ডিভাইডেড বাই আর এর উপর হোল স্কয়ার, তাই না? এই টাইপটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই জায়গা থেকে কয়েকটা ইনফরমেশন মাথায় রাখবে তুমি, এভাবে মাথায় রাখতে পারো। আচ্ছা, ওকে, কয়েকটা ইনফরমেশন তুমি এইভাবে মাথায় রাখতে পারো। যে প্রথম কথা হচ্ছে ভূপৃষ্ঠে জি এর মান ম্যাক্সিমাম হয় কি বলতো, মেরুতে। আচ্ছা, ভূপৃষ্ঠে জি এর মানটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে, আমি যদি এভাবে বলি 9.83, সেটা কোথায় বলতো, মেরুতে। আচ্ছা, ভূপৃষ্ঠে জি এর মানটা মিনিমাম কত, 9.78, সেটা কোথায় বলতো, বিষুবে, তাই না? বিষুবে। আচ্ছা, আদর্শ কত বলতো, আদর্শ হচ্ছে জি এর মানটা আদর্শ হচ্ছে 45 ডিগ্রিতে। সো এই বেসিক কয়েকটা ইনফরমেশন তুমি ভূপৃষ্ঠের ক্ষেত্রে জাস্ট একটু জেনে রাখলা, এবং এই আনুপাতিক টাইপটা থেকে দুইটা গ্রহের মধ্যে অভিকর্ষ ত্বরণের তুলনা করতে বলে এইটা আসে, জাস্ট এই কয়েকটা ইনফরমেশন জেনে রাখলা। ওকে, এরপর তুমি যদি দেখো, আচ্ছা এরপর তুমি যদি এই উচ্চতা রিলেটেড কনসেপ্টটা দেখো, তাহলে সেক্ষেত্রে তুমি যে জিনিসটা মাথায় রাখবা, এই উচ্চতার ক্ষেত্রে তুমি জাস্ট মাথায় রাখবা GH টা হবে G ইনটু R ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কয়ার। এত এই ফর্মুলা দিয়ে সব ম্যাথ হয়ে যায়, আমি এক্সট্রা ফর্মুলা তোমাকে শেখাবো না, দরকার নাই। এবং এই ক্ষেত্রে তুমি G এর ক্ষেত্রে দুইটা ফর্মুলা মাথায় রাখবা, GD টা হবে 4/3 G পাই রো R মাইনাস D, অথবা তুমি এইটা মাথায় রাখবা যে G টা হচ্ছে GD টা হচ্ছে G ইনটু 1 মাইনাস D ডিভাইডেড বাই R, 1 মাইনাস D ডিভাইডেড বাই R। এই দুটো জিনিস মাথায় রাখবা। আচ্ছা, এই দুইটার ক্ষেত্রে একটা স্পেশাল কনসেপ্ট হচ্ছে, দুইটাতে যেটা আছে সেটা হচ্ছে যদি এরকম হয়, আচ্ছা তাহলে আমরা আলাদাভাবেই দিই। আচ্ছা, যদি এরকম তোমার কখনো বলা থাকে যে GH টা 1 ভাগ n ইনটু GE, মানে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের 1 ভাগ n গুণ যদি এইটা বলে, তাহলে এই ক্ষেত্রে তুমি যে জিনিসটা মাথায় রাখবা যে ভাইয়া উচ্চতা h ইকুয়াল টু √n-1 ইনটু r, এইটা মাথায় রাখবা। যদি এরকম বলে এখানে যে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণ GD, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের 1 ভাগ n গুণ, তাহলে তুমি সরাসরি মাথায় রাখবা D টা হবে n-1 ডিভাইডেড বাই n ইনটু r, এই জিনিসগুলো ভালোভাবে মাথায় রাখবা। ক্লিয়ার? এই জিনিসগুলো ভালোভাবে মাথায় রাখবা।
আচ্ছা হ্যাঁ বিশ্ববিওটাও বলে দিছি তো ভাইয়া। ওকে ওকে সো তুমি ভাইয়া এই কয়েকটা জিনিস ভালোভাবে মাথায় রাখবা। অন্য ভার্সিটির ক্ষেত্রে হলে আমরা পার্সেন্টেজের ম্যাথ করাইতাম, এখানে পার্সেন্টেজের ম্যাথ আমার লাগবে না। সো তুমি এই কয়েকটা জিনিস মাথায় রাখবা। হ্যাঁ ওকে এরপরে আসো, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা তুমি পড়বা সেটা হচ্ছে মুক্তিবেগ। কি বলতো? মুক্তিবেগ। মুক্তিবেগ, মুক্তিবেগ থেকে তোমার হচ্ছে একটু আমি ভালোভাবে তোমাকে যদি আমি এই জায়গাটা বলি যে ভাই কি বলতো মুক্তিবেগ ভিটা হচ্ছে রুট ওভার 2gr 2gr তাই না, 2gr বা রুট ওভার 2gm ডিভাইডেড বাই r তাই না, 2gm ডিভাইডেড বাই r। তাহলে এই জায়গা থেকে কিন্তু আমরা দুইটা সিদ্ধান্তে আসতে পারতেছি। আর একটা আছে ওইদিকে যদি আমরা, আচ্ছা আরেকটা আছে ওইদিকে আমরা না যাই যদি, তাহলে এইখান থেকে যদি আমরা বলি যে ভাইয়া এই জায়গা থেকে দুইটা সিদ্ধান্তে আসতে পারবা যে ভিই সমানুপাতিক r আর ভিই সমানুপাতিক 1 ভাগ r তাই না, 1 ভাগ r। কখন বলতো? যদি বলে জিটা ধ্রুব আর যদি বলে কি বলতো এমটা ধ্রুব তাই না। কখন কোন ক্ষেত্রে কি হবে এই জিনিসগুলো মাথায় রাখবা। এবং এই জায়গা থেকে তুমি শুধুমাত্র একটা জিনিস চিন্তা করবা যে ভাইয়া মুক্তিবেগ ভিই ভর, মনে রাখবা ভিই বস্তুর ভর ও নিক্ষেপণ কোণ। কি বলতো? বস্তুর ভর এবং নিক্ষেপণ কোণের উপর নির্ভর করে না। মানে তুমি এই যে একটা আমার মতো মোটা মানুষকে বা একটা পাতলা মানুষকে যত যাকেই নিক্ষেপ করো না কেন সবার ক্ষেত্রে মুক্তিবেগটা সেম থাকবে, বুঝতে পারছো? এবং তুমি যত কোণে নিক্ষেপ করো না কেন সেই মুক্তিবেগের কি হবে, সেক্ষেত্রে মুক্তিবেগটা সেম থাকবে। আচ্ছা এই জায়গা থেকে তোমার কিছু থিওরিটিক্যাল প্রশ্ন, হ্যাঁ এই জায়গা থেকে তত্ত্বীয় প্রশ্ন তোমার লাগবে। তত্ত্বীয় প্রশ্নের মধ্যে তুমি কমন কিছু জিনিস দেখতে পারবা। হ্যাঁ এক নম্বরে হচ্ছে বিভিন্ন গ্রহের মুক্তিবেগের মানটা। আমি তোমাকে গ্রহগুলোর নাম বলবো, তুমি বই থেকে পড়বা। একটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে পৃথিবী, বুধ, বৃহস্পতি, মঙ্গল। এই তিনটা গ্রহের ক্ষেত্রে ভাই মুক্তিবেগের মানগুলা একটু পড়ে ফেলবা, সরাসরি প্রশ্ন আসে। আচ্ছা 2 নম্বরে যে জিনিসটা পড়বা, 2 নম্বরে ভিই ও ভি এর তুলনা করে এদের গতিপথটা নির্ণয় করতে বলে। গতিপথটা কেমন হবে? গতিপথ বলতে তুমি একটা বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে, মানে ভি এর সাথে তুলনা করে সেটা অধিবৃত্তাকারে যাবে, উপবৃত্তাকারে যাবে নাকি পরাবৃত্তাকারে যাবে, এই যে জিনিসগুলো আছে, বা চাঁদের মতো কৃত্রিম উপগ্রহে পরিণত হবে, এই জিনিসগুলো একটু রিভিশন দিতেই হবে। বুঝতে পারছো? সো এই মুক্তিবেগ রিলেটেড এই জিনিস কয়েকটা যদি তুমি পারো, ইনশাআল্লাহ মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার থেকে এক্সট্রা কিছু করতে হবে না। ক্লিয়ার? এই তিনটা টপিক যদি তোমার পারা থাকে ইনশাআল্লাহ তুমি পারবা। বুঝছো সবাই? দেখো তো সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো ভাইয়েরা আমার? ওকে ওকে এরপরে আসো আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। আমাদের পরের চ্যাপ্টারটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। হ্যাঁ পদার্থের গাঠনিক ধর্ম। এই জায়গা থেকে আমি শুধুমাত্র তোমাকে একটা কনসেপ্টই পড়তে বলবো, মানে সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক নির্ণয়। কি বলতো? ইয়ং গুণাঙ্ক নির্ণয়টা ভালোভাবে পড়লেই হয়ে যাবে। ইয়ং গুণাঙ্ক নির্ণয় জিনিসটা ভালোভাবে পড়লে হয়ে যাবে। দেখো তো এটার ক্ষেত্রে আমরা সবসময় জানি যে y ইকুয়ালস টু, আচ্ছা ইয়ং গুণাঙ্ক কি বলতো? y ইকুয়ালস টু আমরা কি পীড়ন ভাগ বিকৃতি, তাই না? পীড়ন ভাগ বিকৃতি তাই না? বা এটাকে আমরা বলতেছি FL ডিভাইডেড বাই কি A ইনটু ডেল L, তাই না? A ইনটু ডেল L। বা এটাকে আমরা বলতে পারি MGL ডিভাইডেড বাই কি পাই r স্কয়ার ইনটু ডেল L। এই কয়েকটা জিনিস থেকে তুমি জাস্ট জেনে রাখবা। এই জায়গা থেকে আমি তোমাকে দুইটা জিনিসের কথা বলবো যে যদি এরকম হয়, যদি এরকম হয়, একটা হচ্ছে কেস 1, যদি আমি তোমাকে বলি যে কেস 1, দুইটা কেসের কথা বলবো, এই দুইটা কেস পড়বা শুধু। হ্যাঁ কেস 1 কেস 2, যে যদি বলা হয় যে এরকম, হ্যাঁ যদি এরকম করে আমি বলি যে দৈর্ঘ্য n গুণ বৃদ্ধি করলে, হ্যাঁ দৈর্ঘ্য, একটা বস্তুর দৈর্ঘ্য n গুণ বৃদ্ধি করলে
অথবা বস্তুর দৈর্ঘ্য যদি আমি কি করি, দৈর্ঘ্য হচ্ছে x% যদি আমি বৃদ্ধি করি, x% বৃদ্ধি করি। এই দুইটার ক্ষেত্রে এক নম্বরে মাথায় রাখবা, এক নম্বরে হচ্ছে প্রযুক্ত বল। হ্যাঁ, এক নম্বরে প্রযুক্ত বল F টা মাথায় রাখবা, y a into n-1, আরেকটা মাথায় রাখবা, দুই নম্বরে মাথায় রাখবা প্রযুক্ত পীড়ন। হ্যাঁ, প্রযুক্ত পীড়ন, এবং এইটাই সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, প্রযুক্ত পীড়ন P equals to মনে রাখবা y into n-1। বুঝতে পারছো? প্রায় প্রশ্নে তোমার এই জিনিসটা বলে যে একটা বস্তুর দৈর্ঘ্য এত গুণ বাড়াইলে প্রযুক্ত বল কত বা প্রযুক্ত পীড়ন কত। সো এই জিনিসটা তুমি মাথায় রাখবা। ওকে, এই জায়গার ক্ষেত্রে তোমার কি হবে, এই জায়গার ক্ষেত্রে বলটা হবে শুধুমাত্র মাথায় রাখবা যে বলটা F equals to y a into x%, এবং দুই নম্বর পীড়নটা মাথায় রাখবা, পীড়ন P equals to y into x%। বুঝতে পারছো? এই দুইটা কেস 1 কেস 2 এতটুকু খুব ভালোভাবে পড়ে ফেলবা। হ্যাঁ, খুব ভালোভাবে পড়ে ফেলবা। ক্লিয়ার? ওকে, এবং এই জায়গায় একটা মাত্রা মনে রাখবা, একটা মাত্রা, এখানে সবসময় শুধু একটা মাত্রা লাগবে, মাত্রা একটা, সেটা কার বলতো? পীড়নের মাত্রা F/A। সেটা সেই মাত্রাটা কত? নিউটন পার মিটার স্কয়ার। এই মাত্রাটা মনে রাখবা সকল স্থিতিস্থাপক গুণাঙ্ক, চাপ, পীড়ন, এদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। বুঝতে পারছো? এই মাত্রাটা মাথায় রাখবা। এবং এই জায়গা থেকে আরেকটা জিনিস প্রায় আমাদের দরকার হয়, সেটা কি বলতো? পয়সনের অনুপাত এবং বিকৃতি। পয়সনের অনুপাত এবং বিকৃতি এই দুইটাই কি বলতো? মাত্রাহীন, মাত্রা ও এককহীন। হ্যাঁ, এককহীন, এই দুইটা হচ্ছে এতিম। ঠিক আছে? পয়সনের অনুপাত এবং বিকৃতি এই দুইটা মাত্রা এবং এককহীন। ভাই বিশ্বাস করো, আমি এতটুকুর মধ্যে যা পড়াইছি তুমি ইনশাআল্লাহ এই জায়গা থেকে এর মধ্যে প্রশ্ন পাবা। কারণ কি, এটা শর্ট সিলেবাসের বাইরে, এতটুকু শর্ট সিলেবাসের ভিতরে আছে। ক্লিয়ার? এবং এই পয়সনের অনুপাতের সীমাটা একটু শুধু মাথায় রাখবা। ক্লিয়ার? সো ভাই তুমি যদি এতটুকু পড়ো ইনশাআল্লাহ এর মধ্যে প্রশ্ন চলে আসবে। ওকে, হ্যাঁ। সো কেস 1 এবং কেস 2 টা একটু গুরুত্ব সহকারে পড়ো। ওকে, এরপর যদি আমরা কথা বলি একটু পর্যাবৃত্ত গতি নিয়ে। হ্যাঁ, আমরা একটু কথা বলবো পর্যাবৃত্ত গতি নিয়ে। হ্যাঁ, আচ্ছা, তো পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে যে জিনিসটা তুমি একটু সতর্কতার সাথে থাকবা, আচ্ছা, সতর্কতার সাথে যে জিনিসগুলো মাথায় রাখবা, আচ্ছা, পর্যাবৃত্ত, আচ্ছা, এটাকে আমরা এইভাবে বলি সরল সন্দিত রাশির সমীকরণ রিলেটেড যে কথাবার্তাগুলো আছে না, সরল সন্দিত রাশির সমীকরণ রিলেটেড যে কথাবার্তাগুলো আছে না, যেমন প্রথমে আমাদের দরকার কি বলতো? এক নম্বরে যেটা দরকার ব্যবকলনীয় সমীকরণ। হ্যাঁ, ব্যবকলনীয় সমীকরণ। আমাদের প্রথম দরকার কি? ব্যবকলনীয় সমীকরণ। এই ব্যবকলনীয় সমীকরণটা কেমন বলতো? ব্যবকলনীয় সমীকরণটা এরকম না যে d² x dt² প্লাস ω² x = 0, তাই না? আচ্ছা, এই জায়গায় কি হয় বলতো? আমরা যদি কি করতে পারি, d² x dt² সহগটা 1 বানাইতে পারি, 1 যদি বানাইতে পারি, তাহলে x এর সহগটা কি বলতো? ω²। যদি তুমি এই জায়গায় ω² এর মান পাও, তাহলে ω পাবা। এই জায়গা থেকে তুমি ω = twice π/t, হ্যাঁ, বা twice πn/t বা twice πf। দেখো, তুমি যদি ওমেগা পাও, তুমি টি নির্ণয় করতে পারবা, এফ নির্ণয় করতে পারবা, অনেকগুলো রাশি বের করতে পারবা। সো এই ব্যবকলনীয় সমীকরণটা থেকে আমাদের প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে আমাদের আরো এক্সট্রা কয়েকটা জিনিস একটু পড়তে হবে। সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের সরণ বেগ ত্বরণ, এই কয়েকটা জিনিস একটু দেখবা। আচ্ছা, কিভাবে দেখবা? যে ভাইয়া আমরা সরণ সমীকরণটা কি জানি বলো? সরণ সমীকরণটা কি? x = a sin ωt প্লাস ডেল্টা। আচ্ছা, বেগ কি? b হচ্ছে ω a cos ωt প্লাস ডেল্টা, তাই না? আচ্ছা, ত্বরণটা কি বলতো? a হচ্ছে -ω² a sin ωt প্লাস ডেল্টা, এই জিনিসগুলো তো তোমার জানা, শুধু এক্সট্রা একটু জাস্ট পাশাপাশি জেনে রাখলা যে ভাইয়া আমার কি বলতো,
যে এক্স এর ম্যাক্সিমাম মানটা আমার কত এ, সেটা কোথায় বিস্তারে, সেটা বিস্তারে। আমার বেগের ম্যাক্সিমাম মানটা কত, ভি ম্যাক্সিমামটা কত, সেটা হচ্ছে ওমেগা এ। এটা মনে রাখবা সাম্যাবস্থায়, সাম্যাবস্থায়। আর আমার ত্বরণের ম্যাক্সিমাম মানটা এ ম্যাক্সিমামটা, এ ম্যাক্সিমাম যদি আমি মানটা বলি তাহলে সেটা কি বলতো ওমেগা স্কয়ার এ। সেটা কোথায় বলতো, সেটা হচ্ছে বিস্তারে, বিস্তারে। ঠিক আছে, এই সমীকরণগুলো থেকেই তোমার ভালো প্রশ্ন আসে, বুঝতে পারছো? এই সমীকরণগুলো থেকেই তোমার খুব ভালো প্রশ্ন আসে। ক্লিয়ার? যে ভাইয়া সরল ব্যবকলনীয় সমীকরণ থেকে তো প্রশ্ন আসবেই, পাশাপাশি সরণ বেগ ত্বরণের কখন ম্যাক্সিমাম মান কত এবং অবস্থানটা কোথায়, ম্যাক্সিমাম মান কত অবস্থানটা কোথায়, এই জিনিসগুলো যদি তোমার জানা থাকে তুমি পারবে। ওকে, এরপর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে সরল দোলক। কি বলতো, সে যে জায়গাটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে সরল দোলক। কি বলতো, সরল দোলক, সরল দোলক সম্পর্কিত পড়াশোনা। হ্যাঁ, সরল দোলক সম্পর্কিত পড়াশোনা। আচ্ছা, সরল দোলকের ক্ষেত্রে ভাই আমাদের সবাই এতটুকু জানি, তাই না? আমরা সবাই দেখো তো এতটুকু জানি যে টি ইকুয়ালস টু কি বলতো, টি ইকুয়ালস টু টুয়াইস পাই রুট ওভার এল ভাগ জি, তাই না? এল ভাগ জি। আচ্ছা, এই জায়গা থেকে আমাদের আনুপাতিক ম্যাথ গুলো অনেক বেশি আসে, এই জায়গা থেকে আনুপাতিক ম্যাথ গুলো অনেক বেশি আসে। যেমন টি সমানুপাতিক রুট ওভার এল, তাই না? এবং টি সমানুপাতিক 1 ভাগ রুট ওভার জি। হ্যাঁ, 1 ভাগ রুট ওভার জি। সো এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখবা, এবং এই জায়গার ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখবা। সরল দোলক মনে রাখবা যে তোমার যে কৌণিক বিস্তার, কৌণিক বিস্তার লেস দ্যান 4 ডিগ্রি, লেস দ্যান 4 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এবং এটা হচ্ছে বস্তুর ভরের উপর। আচ্ছা, এটাকে মনে রাখবা যে কয়েকটা ইনফরমেশন জাস্ট, ববের ভরের উপর নির্ভর করে না। হ্যাঁ, নির্ভর করে না, করে না। ঠিক আছে, ববের ভরের উপর নির্ভর করে না। আচ্ছা, এখন এই জায়গা থেকে শুধুমাত্র তোমাদের যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মনে রাখবা সেকেন্ড দোলক। হ্যাঁ, সেকেন্ড দোলকের বেসিক ইনফরমেশন গুলো। হ্যাঁ, সেকেন্ড দোলক। আচ্ছা, সেকেন্ড দোলকের ক্ষেত্রে কি বলতো, সেকেন্ড দোলকের ক্ষেত্রে মনে রাখবা যে দোলনকাল টিটা হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড। সরল দোলকের ক্ষেত্রে কম্পাঙ্ক হচ্ছে 1 ভাগ 2, 1 ভাগ 2 বা কি বলতো 0.5 হার্টজ, 0.5 হার্টজ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গা থেকে একটু তোমার ক্রিয়েটিভ প্রশ্ন হইতে পারে। কি রকম? এই জায়গা থেকে একটু ক্রিয়েটিভ প্রশ্ন হইতে পারে। আচ্ছা, এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া এ অবস্থান থেকে বি অবস্থানে যাইতে কত সময় লাগবে? যদি এটা সেকেন্ড দোলক হয়, এ থেকে বি তে যাইতে কত সেকেন্ড লাগবে? মনে রাখবা এ থেকে বি তে যাইতে তোমার 0.5 সেকেন্ড লাগবে, 0.5 সেকেন্ড লাগবে কিন্তু, এবং বি থেকে এ তে আসতেও 0.5 সেকেন্ড লাগবে। অনুরূপভাবে এইদিকে দুইটা অবস্থা আছে, 0.5 সেকেন্ড এবং আসতে কি বলতো 0.5 সেকেন্ড। বুঝতে পারছো? এই সময়ের হিসাবটা অনেক সময় ভুল করে, বাট এই সময়ের হিসাবটা তোমার কিন্তু এই জায়গা থেকে লাগবে। বুঝছো? সময়ের হিসাবটা তোমার অনেক সময় লাগবে। যে তুমি যদি সাম্যাবস্থা থেকে বিস্তারে যাইতে চাও, সাম্যাবস্থা থেকে বিস্তারে যাইতে চাও 0.5 সেকেন্ড সময় লাগবে। সো এইটা মাথায় রাখবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় সরল দোলকের ক্ষেত্রে তুমি এভাবে মাথায় রাখবা যে মহাকাশে বা ভূকেন্দ্রে, মহাকাশে বা ভূকেন্দ্রে, এই দুটোর ক্ষেত্রে মাথায় রাখবা মহাকাশে বা ভূকেন্দ্রে তোমার সরল দোলকের ক্ষেত্রে, মহাকাশে বা ভূকেন্দ্রে মনে রাখবা মহাকাশে তোমার জি এর মান 0, জি এর মান 0, এবং এই জায়গা থেকে মাথায় রাখবা কম্পাঙ্কের মান 0 হার্টজ, বাট দোলনকালটা টিটা হয়ে যাবে ইনফিনিটি অসীম। বুঝতে পারছো? সো তুমি সরল দোলকের এই জায়গা থেকে ম্যাথটা আসবে, সরল দোলকের ক্ষেত্রে এই জায়গাটা থেকে ম্যাথ আসবে। ঠিক আছে, এই জায়গাটা থেকে ম্যাথ দেখবা, আনুপাতিক প্রবলেম দেখবা, এই ইনফরমেটিভ বিষয়গুলো মাথায় রাখবা। ইনশাআল্লাহ তুমি পর্যাবৃত্ত গতি থেকে ভালো করবা। আচ্ছা, ত্বরণ নেগেটিভ হইলো না কেন? আচ্ছা ভাইয়া, এখানে আমি ত্বরণের সর্বোচ্চ মান বলছি, মান এই যে দেখো মডুলাস চিহ্ন দিছি, মডুলাস চিহ্ন দিছি, বুঝছো? এই কারণে আমি মাইনাসটা দেইনি। ঠিক? ওকে, সো ভাইয়া তুমি যদি পর্যাবৃত্ত গতি থেকে পর্যাবৃত্ত গতির সমীকরণ এবং সরল দোলক সম্পর্কিত পড়াশোনা এই কয়েকটা জিনিস পড়ে যাবে, ইনশাআল্লাহ তুমি কমন পাবা। ওকে, এ বুঝছো রবিন ভাই? তুমি কি বুঝছো রে কেন মাইনাসটা হয় নাই? যে ওইখানে কিন্তু আমি মানের কথা বলছি। হ্যাঁ, ওকে, এরপরে আসো, এরপরে আমরা কথা বলবো আমাদের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। হ্যাঁ, এই চ্যাপ্টারটা মানে খুব গুছায় পড়া যায়। কিভাবে দেখো, আমি যদি তোমাকে বলি প্রথম যে টাইপটা তোমার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্যাসীয় সূত্রাবলী। হ্যাঁ, গ্যাসীয় সূত্রাবলী, গ্যাসীয় সূত্রাবলী থেকে প্রচুর প্রশ্ন আসবে। হ্যাঁ,
গ্যাসীয় সূত্রাবলী থেকে প্রচুর প্রশ্ন আসে, গ্যাসীয় সূত্রাবলী থেকে প্রচুর প্রশ্ন আসে। এই চ্যাপ্টারের মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি তুমি টপিকটার কথা বলো, সেটা আমি বলবো যে ভাই গ্যাসীয় সূত্রাবলী। গ্যাসীয় সূত্রাবলী থেকে প্রচুর প্রশ্ন আসে। আচ্ছা, গ্যাসীয় সূত্রাবলী কোন জিনিসগুলা জাস্ট মনে রাখবা যে P1 V1 ভাগ T1 ইকুয়ালস টু P2 V2 ভাগ T2, তাই না? P2 V2 ভাগ T2। আচ্ছা, এই জায়গা থেকে আমরা যদি বলি যে ভাইয়া কি বলতো P সমানুপাতিক 1 ভাগ B, সেটা কার সূত্র বলতো? সেটা বয়েলের সূত্র, তাই না? বয়েলের সূত্র। তাহলে বয়েল এভাবে দেখবা, চার্লস, হ্যাঁ, বয়েল, চার্লস, চাপিও, এই যে তিনটা ফর্মুলা আছে না, বয়েল, চার্লস, চাপিও, এই কয়েকটা বিষয় একটু দেখবা, ঠিক আছে? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপিও সূত্র, এই জায়গায়, এবং সমন্বয় সূত্র থেকে ম্যাথ, ঠিক আছে? এই সমন্বয় সূত্র থেকে ম্যাথ আসবেই, এই জায়গা থেকে ম্যাথ আসবেই, ঠিক আছে? এই জায়গা থেকে ম্যাথ আসবেই। এবং এই জায়গাটা তোমার ফিজিক্সে লাগবে, ফিজিক্সের দুইটা চ্যাপ্টারে, আদর্শ গ্যাসে তো লাগবেই, এবং তাপগতিবিদ্যা এবং কেমিস্ট্রি, পরিবেশ রসায়ন। সো এই ফর্মুলা থেকে একটু ম্যাথ প্র্যাকটিস করবা, ক্লিয়ার? এই ফর্মুলাগুলো থেকে একটু ম্যাথ প্র্যাকটিস করবা। এরপর এই জায়গা থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে সিআরএমএস বেগ। কি বলতো? সিআরএমএস বেগ। সিআরএমএস বেগ থেকে খুব ভালো প্রশ্ন হয়, সিআরএমএস বেগ থেকে খুব ভালো প্রশ্ন হয়, ঠিক আছে? আচ্ছা, সিআরএমএস বেগটা কেমন বলতো? সিআরএমএস বেগটা আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের সিআরএমএস বেগটা সরাসরি জাস্ট ফর্মুলাটা একটু দেখলেই হয়ে যায়, হ্যাঁ, শুধু ফর্মুলা থেকেই আমাদের মোটামুটি ম্যাথ আসে। আচ্ছা, ফর্মুলাটা কি বলতো? সিআরএমএস টা হচ্ছে √3RT ডিভাইডেড বাই m, তাই না? 3RT ডিভাইডেড বাই m। এই জায়গা থেকে দুইটা সম্পর্ক বিল্ড আপ করে ফেলবা, যে কি বলতো সিআরএমএস সমানুপাতিক t, আর কি বলতো √T, আর সিআরএমএস সমানুপাতিক 1 ভাগ √m, 1 ভাগ √m। আচ্ছা, তাহলে এই জায়গায় যদি আমি একটা এর ভাবে বলি, আমি যদি তোমাকে এভাবে বলি যে সি অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই সি অফ অক্সিজেনটা কত হবে বলো তো? তাহলে কি হবে বলো তো? √, দেখো তো কোনাকুনি সম্পর্ক না? তাহলে কি হবে? m অফ অক্সিজেন ডিভাইডেড বাই কি m অফ হাইড্রোজেন। এই টাইপের জিনিসগুলো একটু দেখবা, ঠিক আছে? আচ্ছা, আর এই জায়গা থেকে আরেকটা জিনিস তুমি একটু দেখবা, আরেকটা জিনিস এই জায়গা থেকে আসার পসিবিলিটি আছে, সেটা হচ্ছে রোদের গভীরতা, হ্যাঁ, রোদের গভীরতা, হ্যাঁ, রোদের গভীরতা নির্ণয়, ঠিক আছে? রোদের গভীরতা নির্ণয়, রোদের গভীরতা নির্ণয়। একটা কথা বলতো, একটা হচ্ছে H ইকুয়াল টু, যদি আমার বলে কি n-1 ইন্টু 10.2 ইন্টু 10.2, একটা আছে কি বলতো H ইকুয়াল টু n³ -1 ইন্টু 10.2। কখন কোনটা জাস্ট এতটুকু মাথায় রাখবা, কখন কোনটা জাস্ট এতটুকু মাথায় রাখবা, বুঝছো? জাস্ট রোদের গভীরতার ক্ষেত্রে কখন কোনটা তুমি ইউজ করবা, রোদের গভীরতার ক্ষেত্রে তুমি কখন কোনটা ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, যদি বলে কি বলতো, যদি বলে যে আয়তন n গুণ, কি বলতো? nটা হচ্ছে আয়তন, আয়তন যদি আমার n গুণ হয়, আয়তন n গুণ হলে তাহলে কত হবে? √n, শুধুমাত্র n-1 ইন্টু 10.2। যদি বলে ব্যাস বা ব্যাসার্ধ, কি বলতো? ব্যাস বা ব্যাসার্ধ, ব্যাস বা ব্যাসার্ধ যদি আমার n গুণ হয়, তাহলে n³ -1 ইন্টু 10.2, ক্লিয়ার? এই ফর্মুলাগুলো মাথায় রাখবা। আচ্ছা, এরপর তুমি যদি দেখো ভাইয়া এই জায়গা থেকে, এই জায়গা থেকে তুমি দেখবা গ্যাসের গতিশক্তি, হ্যাঁ, গ্যাসের গতিশক্তি, গ্যাসের গতিশক্তিটা দেখবা যে ভাইয়া গ্যাসের গতিশক্তির ক্ষেত্রে কিন্তু মনে রাখবা গ্যাসের বিভব শক্তি ইপিটা কিন্তু 0, গ্যাসের কোনো বিভব শক্তি নাই, ঠিক আছে? গ্যাসের কোনো বিভব শক্তি নাই, যা আছে সম্পূর্ণটাই কি গ্যাসের গতিশক্তি, ক্লিয়ার? এই গতিশক্তির ক্ষেত্রে তুমি এই জিনিসটা মাথায় রাখবা যে যদি এরকম বলে, হ্যাঁ, গ্যাসের গতিশক্তি ইকেটা হচ্ছে 3/2 nRT বা 3/2 nKT, কখন কোনটা ইউজ করবা? আচ্ছা, মনে রাখবা যদি আমার এরকম বলে, এটা হচ্ছে n মোল সংখ্যা, কি বলতো? মোল সংখ্যা, মোল সংখ্যা, যেখানে nটা হচ্ছে আমার কি W/m, তাই না? আর এইখানে nটা হচ্ছে অণু বা পরমাণু সংখ্যা, অণু বা পরমাণু সংখ্যা, অণু বা পরমাণু সংখ্যা, অণু বা পরমাণু সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাতে তুমি আর, এই জায়গা থেকে তুমি আর ও কে, হ্যাঁ, আর এবং কে কে একটু চিনে রাখবা, আর এবং কে কে একটু চিনে রাখবা, ঠিক আছে? সো ভাই তুমি আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব থেকে গ্যাসের সূত্রাবলী, এইটা 100 ইম্পর্টেন্ট, এই জায়গা থেকেই প্রশ্ন আসে সবচেয়ে বেশি। গ্যাসের সূত্রাবলী থেকে দেখবা সিআরএমএস বেগের বেসিক কনসেপ্টগুলো, রোদের গভীরতা, গতিশক্তি, এই কয়েকটা জিনিস কইরো, ইনশাআল্লাহ এর মধ্যে তুমি কম পাবা, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছো ভাইয়া?
হ্যাঁ ওই যে মানিক আমি একটা স্কিপ করে গেছিলাম, ওটা হচ্ছে 0.993। হ্যাঁ দৈর্ঘ্যটা ঠিক আছে, ঠিক আছে। ওকে সো ভাইয়া তুমি এই কয়েকটা জিনিস ভালোভাবে পড়বা। হ্যাঁ ওকে, এরপরে আসবো আমরা তাপগতিবিদ্যা। ঠিক আছে, তো তাপগতিবিদ্যা পড়ার ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে তাপগতিবিদ্যার পড়াশোনাটাও আসলে খুব বেশি মানে সহজ ভাবে পড়া যায়। হ্যাঁ তাপগতিবিদ্যাটা আসলে সহজ ভাবে পড়া যায়। কিভাবে দেখো, এই জায়গায় তুমি এতটুকু যদি চিন্তা করতে পারো, প্রথম জায়গাটা হচ্ছে তাপীয় স্কেল। প্রথম জায়গাটা কি বলতো? তাপীয় স্কেল রিলেটেড পড়াশোনা, তাপীয় স্কেল রিলেটেড পড়াশোনা। তাপীয় স্কেল রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে আমরা সবাই যে জিনিসটা থেকেই যাত্রা শুরু করি, কি বলতো? যে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল টু কি বলতো? এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই কি বলতো? এক্স স্টিম মাইনাস এক্স আইস, তাই না? এক্স আইস ইকুয়াল টু কি বলতো? সি বাই 5, হ্যাঁ এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, হ্যাঁ আবার কি বলতো? কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। আচ্ছা এই জায়গা থেকে তিনটা প্রশ্ন আসে। তিনটা প্রশ্ন তোমরা যদি দেখো, প্রায় বেশিরভাগ জিনিস প্রায় আমার জিজ্ঞেস করে যে কখন তারা একই পার্ট দেয়, একই পার্ট দেবে, কখন পরম শূন্য তাপমাত্রা কত, পরম শূন্য তাপমাত্রা কত, আরেকটা হচ্ছে তাপমাত্রা রূপান্তর। হ্যাঁ তাপমাত্রার রূপান্তর। তোমরা সবাই একটু পরম শূন্য তাপমাত্রা এবং একই পার্ট এই দুটার মান বলো তো। পরম শূন্য তাপমাত্রা এবং একই পার্ট এই দুটার মান বলো, সবাই একটু বলো। পরম শূন্য তাপমাত্রা এবং একই পার্ট, পরম শূন্য তাপমাত্রা এবং একই পার্ট এই দুটো একটু মান বলবা তোমরা সবাই, দেখি কার কার মনে আছে, সবাই একটু বলো, একটু শুনতে চাই। কার মনে নাই? আচ্ছা তো তোমরা একটু বই থেকে এই কয়েকটা জিনিস পড়বা। হ্যাঁ একই পার্ট এবং পরম শূন্য তাপমাত্রা এবং বিভিন্ন তাপমাত্রার রূপান্তরের ক্ষেত্রে এই যে সম্পর্কটা আছে না, এই সম্পর্কটা থেকে তুমি তাপমাত্রার রূপান্তর গুলো করে ফেলবা। বুঝতে পারছো? এই জিনিসগুলো আমি লিখে দিলাম না, তোমরা একটু করবা। ওকে, এরপরে এই জায়গা থেকে যদি আমরা তাপগতিবিদ্যার ক্ষেত্রে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা দেখি সেটা হচ্ছে তাপীয় ইঞ্জিন। সেটা কি বলতো? তাপীয় ইঞ্জিন। হ্যাঁ তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখবা। কি বলতো? যে ইটাটা হচ্ছে 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু 100%। আচ্ছা এটা তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে যদি সেটা এরকম হয় যে 1 মাইনাস T2 ভাগ T1 ইন্টু 100%, এই দুইটাই যদি সত্য হয়, তাপ এবং তাপমাত্রা দুইটা দ্বারা, তাহলে সেটা মনে রাখবো কি? কার্নো ইঞ্জিন। কি বলতো? কার্নো ইঞ্জিন। এবং কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে তুমি যে জিনিসটা মাথায় রাখবা, যদি সেটা কার্নো ইঞ্জিন হয় তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবা যে তাপ এবং তাপমাত্রা অনুপাত সেম, অর্থাৎ আমি বলতে পারি Q2 ডিভাইডেড বাই Q1 ইকুয়ালস টু T2 ডিভাইডেড বাই T1। শুধুমাত্র কিন্তু কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আচ্ছা এই জায়গা থেকে আমাদের একটা টার্ম খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, আমাদের একটা জিনিস শুধুমাত্র খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এরকম। আচ্ছা হ্যাঁ আমি তোমাদের অনেকের কমেন্ট পাইছি। না স্বাধীনতার মাত্রা ওগুলো আসলে ভাই আহামরি খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। হ্যাঁ ওকে, হ্যাঁ আমি যে মির্জা, তারপর হচ্ছে ভাই একটু সহজ নাম রাখবা, রাজীবের অ্যান্সার পাইছি। সো এই জায়গা থেকে তুমি একটা জিনিস শুধুমাত্র মাথায় রাখবা যে T1 হচ্ছে T2 ডিভাইডেড বাই 1 মাইনাস ইটা, এইটা মাথায় রাখবা। তাহলে এই জায়গা থেকে কি T2 ইকুয়ালস টু 1 মাইনাস ইটা ইনটু T1, 1 মাইনাস ইটা ইনটু T1, 1 মাইনাস ইটা ইনটু T1। এই জিনিসটা একটু মাথায় রাখবা। হ্যাঁ এই জিনিসটা থেকে তোমাদের ভালো প্রশ্ন আসে। হ্যাঁ এটা হচ্ছে তোমার কি বলতো? গ্রাহকের তাপমাত্রা। এটা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা এবং কি বলতো? এটা হচ্ছে উৎসের তাপমাত্রা। হ্যাঁ উৎসের তাপমাত্রা। সো গ্রাহকের তাপমাত্রা, উৎসের তাপমাত্রা নিয়ে এই জিনিসগুলো ভালোভাবে আসে, খুব ভালো আসে। হ্যাঁ সো এই জিনিসটা মাথায় রাখবা। এই জায়গা থেকে তুমি আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে এনট্রপির পরিবর্তন। কি বলতো? এনট্রপির পরিবর্তনটা আমাদের খুব ভালো লাগে, মানে খুব ভালো আসে। এনট্রপির পরিবর্তন থেকে তুমি যদি চিন্তা করো
এভাবে চিন্তা করতে পারো। প্রথম যে জিনিসটা আমাদের দরকার আছে সেটা হচ্ছে মনে রাখবা, কঠিন পদার্থের এন্ট্রপির তুলনায় তরলের এন্ট্রপি বেশি, তরলের তুলনায় গ্যাসের এন্ট্রপি বেশি, গ্যাসের তুলনায় প্লাজমা পদার্থের এন্ট্রপি বেশি, প্লাজমা পদার্থের এন্ট্রপি বেশি। এই ক্রমটা লাগে। আচ্ছা, এরপর এই জায়গা থেকে তিনটা ঘটনা। প্রথম ঘটনাটা হচ্ছে যদি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ যদি তোমার 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়, তাহলে এন্ট্রপিটা লাগবে ডিএস টা কত। যদি তোমার এরকম হয় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হয়, তাহলে এই ক্ষেত্রে আমার ডিএস এন্ট্রপিটা জিজ্ঞেস করা হয়। অথবা যদি বলে T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে আমার এন্ট্রপিটা লাগে কত, বুঝছো? সো এই তিনটার ক্ষেত্রে শুধুমাত্র এন্ট্রপির মানগুলো একটু মাথায় রাখবা। এন্ট্রপির মানটা মাথায় রাখবা যে এটা কি বলতো mLf ভাগ T, এটা কি বলতো mLv ভাগ T, আর এটা কি ms ln T2 ভাগ T1, T2 ভাগ T1। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা এই জায়গা থেকে এই চ্যাপ্টার থেকে আরেকটা টপিক, সেটা হচ্ছে আরেকটা টপিক তুমি মাথায় রাখবা যে সমষ্ণ প্রক্রিয়া। হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়ার ম্যাথ। হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়ার ম্যাথ আসবে। সমষ্ণ প্রক্রিয়ার ম্যাথ যেটা আমরা ফার্স্ট পেপারে 10 চ্যাপ্টারে পড়ছি, ফার্স্ট পেপার 10 চ্যাপ্টারে পড়ে ফেলছি। আচ্ছা, আরেকটা এই জায়গা থেকে তুমি মাথায় রাখবা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র। হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া সূত্র। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে সূত্রগুলো আছে না, চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, তাপমাত্রা আয়তনের মধ্যে সম্পর্ক, বুঝতে পারছো? এই কয়েকটা জিনিস যদি তোমার জানা থাকে, ইনশাআল্লাহ তুমি তাপগতিবিদ্যা থেকে অ্যান্সার করতে পারবে। ক্লিয়ার? ওকে। সো ভাইয়া, এরপর যদি আমরা আসি স্থির তড়িৎ। আচ্ছা, আমি সবসময় বলি যে হচ্ছে তোমার সেকেন্ড পার্টের ক্ষেত্রে তোমার 50% এর মতো প্রশ্ন শুধু তড়িৎ পার্টটা থেকে আসে, একটা স্থির তড়িৎ এবং চল তড়িৎ। কারণ এত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে তোমার তড়িৎ। সো তড়িৎটা খুব ভালোভাবে পড়তে হবে। তড়িতের ক্ষেত্রে জাস্ট আমি তোমাকে জাস্ট 3টা টপিকস এর কথা বলবো, ইনশাআল্লাহ এই 3টা টপিকস থেকেই তোমার প্রশ্ন চলে আসবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমরা তড়িতের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে তড়িৎ বল। ওকে, সেটা হচ্ছে তড়িৎ বল। তড়িৎ বল সম্পর্কিত পড়াশোনার ক্ষেত্রে ভাই এটা আমাদের আহামরি খুব বেশি দরকার হয় না। মানে এটা ম্যাথগুলো পারা যায় কিভাবে, দেখো তো ম্যাথগুলো তুমি ইজিলি পারবা যে F = CQ1 Q2 ডিভাইডেড বাই d², তাই না? d²। আচ্ছা, এবং অনুরূপ আমরা একটা ফর্মুলা দেখছিলাম না, অনুরূপ ওই চ্যাপ্টারে দেখছিলাম F = Gm1 m2 ভাগ d², তাই না? এই দুইটা জায়গা থেকে আনুপাতিক ম্যাথ। হ্যাঁ, আনুপাতিক টাইপের ম্যাথ আসবে, বুঝছো? এই দুইটা জায়গা থেকে আনুপাতিক টাইপের ম্যাথ আসবে, এটা একবার গ্যারান্টি, বুঝছো? এই দুইটা জায়গা থেকেই তোমার আনুপাতিক টাইপের ম্যাথ আসবেই। এই দুইটা জায়গা থেকেই তোমার আনুপাতিক টাইপের ম্যাথ আসবেই, এটা গ্যারান্টি, বুঝতে পারছো? তাহলে এই জায়গা থেকে আমরা কি কি চিন্তা করব? আমি নরমালি এভাবে বলতে পারি যে ভাইয়া কি বলতো, আমার F সমানুপাতি কি Q1 Q2, তাই না? আবার F সমানুপাতি কি বলতো, F সমানুপাতি 1 ভাগ d², এরকম আনুপাতিক ম্যাথগুলো তোমার আসবে। ক্লিয়ার? এরকম আনুপাতিক ম্যাথগুলো তোমার আসবে, একটু ভালোভাবে পড়লে হয়ে যাবে। আচ্ছা, এরপর এই দুইটা জায়গা থেকে আমরা একটু দেখব, এই জিনিসটা। আচ্ছা, একটা হচ্ছে তোমার তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্য। এই দুটো জিনিস একটু ভালোভাবে দেখবা। এখন তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্য তো ভাই অনেক বড় একটা পার্ট, তোমার আসলে কতটুকু পড়া উচিত? তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্য তো অনেক বড় একটা পার্ট, তোমার কতটুকু পড়া উচিত? তো আসো এই জায়গা থেকে যদি আমি তোমাকে বলি যে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্য থেকে শুধুমাত্র তুমি যদি নরমালি এতটুকু চিন্তা করো যে তড়িৎ বিভবের ক্ষেত্রে V = 9 × 10⁹ কি বলতো Q ডিভাইডেড বাই R, আর
তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে কি বলতো ইকুয়ালস টু 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু কি বলতো q ডিভাইডেড বাই r স্কয়ার, তাই না? q ডিভাইডেড বাই r স্কয়ার। আচ্ছা, এতটুকু তো আমরা সবাই জানি, এতটুকু সবাই জানি। আচ্ছা, এই ক্ষেত্রে তুমি সরাসরি মাথায় রাখবা যে গোলকের অভ্যন্তরের সকল বিন্দুর বিভব পৃষ্ঠের মানের সমান। কি বলতো? পৃষ্ঠের মানের সমান। গোলকের অভ্যন্তরের সকল বিন্দুর বিভব পৃষ্ঠের মানের সমান। এক্ষেত্রে মাথায় রাখবা গোলকের অভ্যন্তরে সকল বিন্দুতে প্রাবল্য শূন্য। ঠিক আছে, এই দুটো ইনফরমেশন আমরা মাথায় রাখবো। আচ্ছা, এরপর আসো এই জায়গা থেকে আমরা কি বলতে পারি বলতো, যে বিভবটা v ইকুয়ালস টু w ভাগ q, তাই না? তাহলে এই জায়গা থেকে w ইকুয়ালস টু কি বলতো vq, অর্থাৎ এটাকে কিন্তু আমরা বলতে পারি যে ডেল vq বিভবের পরিবর্তন এবং চার্জ থেকে আমরা তোমার হচ্ছে কৃত কাজটা বের করতে পারি। বাট এই ক্ষেত্রে তুমি কি জানো বলতো, যে প্রাবল্য E ইকুয়ালস টু f ভাগ q না, f ভাগ q। তাহলে এই জায়গা থেকে তুমি বলতে পারো না f ইকুয়ালস টু qe। এই জায়গা থেকে কিন্তু এটা বলা যায় যে তুমি যদি একটা চার্জিত গোলক কোনো তড়িৎ ক্ষেত্রে ভাসমান থাকে, তাহলে মাথায় রাখবা সেটা ক্ষেত্রে কি হবে বলতো mg ইকুয়ালস টু qe। ভাই এইটা অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, mg ইকুয়ালস টু qe। অর্থাৎ কোন তড়িৎ ক্ষেত্রে যদি চার্জিত গোলক ভাসমান থাকে, তাহলে সেক্ষেত্রে তার ওই যে চার্জিত গোলকটার ভর mg তার তড়িৎ বলের সমান হয়। ঠিক আছে, এই কয়েকটা জিনিস মাথায় রাখবা ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কয়েকটা জিনিস মাথায় রাখবা। ওকে, এরপরে যদি তুমি একটু দেখো, আচ্ছা এই জায়গা থেকে মোটামুটি এই কয়েকটা জিনিসের মধ্যেই প্রশ্ন আসে। আবার আরেকটা একটু ইন্টিগ্রেটিভ, আচ্ছা এক্ষেত্রে আরেকটা জিনিস তুমি মাথায় রাখতে পারো, যে v ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ e dx আর ইকুয়ালস টু মাইনাস ddx অফ v। অর্থাৎ ভাইয়া যদি কোনো কারণে তোমার বিভবটা ক্যালকুলাস আকারে থাকে, বলতে আমি বুঝাচ্ছি বিভবটা যদি চলক আকারে থাকে, তখন তুমি কি করবা? মাইনাস ডিফারেন্সিয়েশন করবা। আর যদি কি থাকে তোমার বলতো, এইটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে তোমার যদি প্রাবল্যটা চলক আকারে থাকে তখন কি করবা? তার ইন্টিগ্রেশন করে কি তুমি বিভবটা পাবা। বুঝতে পারছো? এই জিনিসগুলো মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা এটা হবে মাইনাস ইন্টিগ্রেশন অফ vdx, আর এখানে আর আচ্ছা মাইনাসটা আমরা দিব না। ঠিক আছে, এই দুটো জিনিস একটু দেখে নিও। হ্যাঁ, ওকে। সো বিভব এবং প্রাবল্য থেকে আসবা। এই জায়গাতে এই জিনিসটা তোমাদের একবার আসছিল। আচ্ছা, এখানে একবার আসছিল একটা জিনিস, এটা একটু দেখাই তো। একবার আসছিল, সেটা হচ্ছে দ্বিমেরু। হ্যাঁ, নরমাল ক্ষেত্রে কি বলতো, v সমানুপাতিক 1 ভাগ r স্কয়ার আর e সমানুপাতিক 1 ভাগ, আচ্ছা দাঁড়াও, নরমাল ক্ষেত্রে v সমানুপাতিক 1 ভাগ r এবং e সমানুপাতিক 1 ভাগ r স্কয়ার। যদি সেটা দ্বিমেরুর কথা বলে, কি বলো, যদি সেটা দ্বিমেরুর কথা বলে তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবা যে ভাইয়া যদি কখনো দ্বিমেরুর কথা বলে, এটা কিন্তু ভাই তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মানে 7 কলেজে আসছিল। হ্যাঁ, যে v সমানুপাতিক 1 ভাগ r স্কয়ার আর e সমানুপাতিক 1 ভাগ r কিউব। বুঝছো? এই দুইটা জিনিস নরমালি বিভব এবং প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্ক, দ্বিমেরুর ক্ষেত্রে বিভব এবং প্রাবল্যের ক্ষেত্রে দূরত্বের সম্পর্ক, এই দুটো জিনিস মাথায় রাখবা। ওকে, এরপর লাস্ট যে জিনিসটার কথা বলবো আমি, সেটা কি বলতো, ধারক। হ্যাঁ, ধারকের ক্ষেত্রে তুমি যে জিনিসটা মাথায় রাখবা, যে ধারকের ক্ষেত্রে কি বলতো, c ইকুয়াল টু এপসাইলন নট a ভাগ d, আরেকটা কি বলতো c ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট ইনটু r, বা যেটাকে আমরা বলতেছি r ডিভাইডেড বাই 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। আচ্ছা, এখন মাথায় রাখবা যে এইটাকে আমরা বলতেছি কি বলতো, সমান্তরাল পাদধারক, আর এটা হচ্ছে গোলাকার পাদধারক। ঠিক আছে, গোলাকার পাদধারক। হ্যাঁ, গোলাকার। এই দুটার ক্ষেত্রে নরমালি ধারক নির্ণয়। আচ্ছা,
এরপর হচ্ছে আরেকটা জিনিস এখান থেকে তুমি পড়বা, সেটা হচ্ছে তুল্য ধারকত্ব। কি বলতো? তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্বটা আমাদের দরকার আছে। আচ্ছা, তুল্য ধারকত্বের ক্ষেত্রে মাথায় রাখবা যে ভাইয়া এটা কি বলতো? রোধের বিপরীত। কি বলতো? রোধের বিপরীত। রোধের বিপরীত। তুল্য ধারকত্বটা কি বলতো? রোধের বিপরীত। আচ্ছা, তুল্য ধারকত্বের ক্ষেত্রে কি হয়? তুল্য ধারকত্বের ক্ষেত্রে নরমালি কি এটা হয় না? দেখো তো, যে CS টা হয় এরকম, যে C1 * C2 ডিভাইডেড বাই কি C1 + C2 না? যে ধারক দ্বয়ের গুণফল, গুণফল ভাগ যোগফল। ধারক দ্বয়ের কি? গুণফল ভাগ যোগফল, তাই না? ধারক দ্বয়ের গুণফল ভাগ যোগফল। আচ্ছা, আর নরমালি CP টা কি হয়? CP টা হয় কি? CP টা আমাদের এরকম হয় যে C1 + কি C2 প্লাস এভাবে চলতে থাকে প্লাস কি CN, তাই না? এভাবে আমরা সবাই জানি। আচ্ছা, এখন আমাদের লাস্ট আরেকটা জিনিস, যে এটা হচ্ছে কি বলতো? আমাদের সঞ্চিত শক্তি। আরেকটা জিনিস মাথায় রাখবা, সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তির ক্ষেত্রে শুধুমাত্র আমি এটা বলি যে সঞ্চিত শক্তি আমাদের ইউটা হচ্ছে হাফ ইনটু চাচাতো ভাইয়ের বর্গ। আচ্ছা, চাচাতো ভাইয়ের বর্গের অর্ধেক, চাচাতো ভাইয়ের বর্গের অর্ধেক, ঠিক আছে? বা এটাকে তুমি এভাবেই চিন্তা করতে পারো যে Q² ডিভাইডেড বাই 2C, ঠিক আছে? সো ভাইয়া দেখো, যেহেতু তোমাদের সাজেশন ক্লাস, যতটুকু দরকার আমি ততটুকুই তোমাকে রিভিউ করে দিব। তাহলে স্থির তড়িৎ থেকে আমি তোমাকে বললাম যে তুমি তড়িৎ বলের আনুপাতিক টাইপটা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা। এরপরে এই জায়গা থেকে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের কনসেপ্ট দুইটা জাস্ট দেখে যাবা। এর পাশাপাশি ধারকের যতগুলো টাইপ, এখানে ধারকটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে তোমার ধারকটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ধারকটা ইম্পর্টেন্ট, ধারক থেকে প্রচুর প্রশ্ন হয়। তো ধারকের ক্ষেত্রে সমান্তরাল পাতধারক, গোলাকার পাতধারক, ধারকের সমবায় বা তুল্য ধারকত্ব, সঞ্চিত শক্তি, এই কয়েকটা জিনিস যদি পড়ে যাও ইনশাআল্লাহ তুমি এই চ্যাপ্টার থেকে কমন পাবা। ক্লিয়ার? ওকে, আমরা প্রায় শেষের দিকে কিন্তু চলে আসছি, যে পরে আর বেশি চ্যাপ্টার নাই। হ্যাঁ, ওকে, চলো তড়িৎ। চলো তড়িৎ। আচ্ছা, চলো তড়িতের ক্ষেত্রে আমরা একটু বর্তনী দিয়ে শুরু করব। হ্যাঁ, চলো তড়িতের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে বর্তনীর ক্ষেত্রে, হ্যাঁ, বর্তনীর ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে, বর্তনীর ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে, যে ভাইয়া আমি মনে করো একটা সার্কিট নিছি। হ্যাঁ, একটা সার্কিট নিছি। এইখানে আমার কি আছে বলতো? বাহ্যিক রোধ আর মানের একটা রোধ আছে। তাহলে এইখানে কি হচ্ছে? ভি বিভব পার্থক্য দিলে যদি কি হবে? আমার আই পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে, তাই না? আই পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে। আচ্ছা, সো এখানে আমরা কি বলছি বলতো? আমরা এখানে বলছিলাম যে ভি সমানুপাতিক আই, তাই না? আমি যে হারে বিভব প্রয়োগ করব সেম হারে তড়িৎ প্রবাহ পাবো। তো এখান থেকে আমরা বলছিলাম না যে ভি ইকুয়ালস টু আইআর। তো এই জায়গা থেকে একটা টার্ম আমরা শিখবো, কি বলতো? আই ইকুয়ালস টু 1/r ইনটু ভি। এই যে 1/r, এই যে 1/r, এটাকে বলবো আমরা তড়িৎ পরিবাহিতা। কি বলতো? তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা অর্থাৎ G ইকুয়ালস টু 1/r। তাহলে আমি কি বলতে পারি তড়িৎ পরিবাহিতা রোধের বিপরীত রাশি? তড়িৎ পরিবাহিতা কি? রোধের বিপরীত রাশি। এতটুকু মাথায় রাখবা। বাট আমাদের কাছে এই জায়গা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা হচ্ছে, যদি আমি কি করি অভ্যন্তরীণ রোধ যুক্ত থাকলে, কি বলতো? আর মানের অভ্যন্তরীণ রোধ থাকলে, হ্যাঁ, অভ্যন্তরীণ অরোধ যদি আমি যুক্ত করে দিই, অর্থাৎ এখানে যদি আমি আর মানের অভ্যন্তরীণ রোধ, তখন আর সার্কিটটা কেমন হবে? দেখো, আমি একটা বর্তনীতে বাহ্যিক আমি আর মানের একটা রোধ নিচ্ছি। আচ্ছা, এবার যদি আমি এইখানে স্মল আর মানের একটা অভ্যন্তরীণ রোধ যুক্ত করে দেই, তাহলে আমরা মাথায় রাখবো তখন ভাইয়া আমার বাহ্যিক রোধের দুই প্রান্তের বিভবটা হবে ভি এবং মোট তড়িৎচালক শক্তিটা হবে ই, এবং এইখানে আমি কি বলতো আই মানের তড়িৎ প্রবাহ পাবো। সে জায়গা থেকে আমি বলতে পারবো যে আই ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর, ই ডিভাইডেড বাই আর প্লাস আর। এই জায়গা থেকে একবারই তোমাকে আমি বলবো যে তুমি যে জিনিসটা মাথায় রাখবা যে আই আর ইকুয়ালস টু ই মাইনাস ভি, আই আর ইকুয়ালস টু ই মাইনাস ভি, আই আর ইকুয়ালস টু ই মাইনাস ভি। আচ্ছা, এই ইটাকে তুমি এভাবে মাথায় রাখবা যে এইটা হচ্ছে তোমার তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তি বা বল, তড়িৎচালক শক্তি বা বল অনেক সময় বলতে পারবে। আর এটাকে বলা হয় বিভব, বিভব বা প্রান্তীয় বিভব। হ্যাঁ, বিভব বা প্রান্তীয় বিভব, বিভব বা প্রান্তীয় বিভব। ঠিক আছে, এই জায়গা থেকে এই যে
আই স্মল আর, এই জিনিসগুলো নির্ণয় করতে পারো। বুঝতে পারছো? সো বর্তনীর এই বেসিক জিনিসগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? এই বেসিক জিনিসগুলো মাথায় রাখবা, হ্যাঁ। ওকে ওকে, বিশেষ করে আমাদের মানে 7 কলেজের জন্য এইটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। 7 কলেজের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। এই ফর্মুলা থেকে প্রচুর ম্যাথ আসে, এই ফর্মুলা এবং এই ফর্মুলা, হ্যাঁ। এই ফর্মুলা এবং এই ফর্মুলা থেকেই অনেক ম্যাথ আসে। ওকে, এরপরে আসো এই জায়গা থেকে আমরা এরপরে যদি রোধ নিয়ে কথা বলি, আমরা যদি একটু রোধ নিয়ে কথা বলি, রোধ নিয়ে আসলে কথা বলার কিচ্ছু নাই। রোধ নিয়ে যদি কথা বলি তাহলে আমরা এই জিনিসটা পাবো। রোধ নিয়ে যদি কথা বলি তাহলে মানে কি বলতো, আর ইকুয়ালস টু রো এল ভাগ এ, আর ইকুয়ালস টু রো এল ভাগ এ, বা কি বলতো রো এল ভাগ পাই আর স্কয়ার, রো এল ভাগ পাই আর স্কয়ার, তাই তো? আচ্ছা, এই জায়গা থেকেও সেম আনুপাতিক ম্যাথ, এই জায়গা থেকেও তোমার যেটা একটাই আসবে। এইখানে আমরা কয়েকটা বলতে পারি যে আর সমানুপাতিক এল, হ্যাঁ, আর সমানুপাতিক 1 ভাগ এ, হ্যাঁ, আবার কি বলতো আর সমানুপাতিক 1 ভাগ আর স্কয়ার। এই কয়েকটা জায়গা থেকে আমার এরকম দুইটা কেস আসতে পারে, দুইটা কেস আসতে পারে যে আর এ ভাগ আর বি, আর এ ভাগ আর বি কি আসবে বলতো, এল এ ভাগ এল বি ইনটু আর বি। আচ্ছা, এটাকে আমি এভাবে বলবো যে এ বি ডিভাইডেড বাই এ এ, বুঝছো? মানে ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দিয়ে যদি প্রশ্ন করে, হ্যাঁ। আচ্ছা, এরপর আমাদের যদি এটা বলে যে আর এ ভাগ আর বি, আর বি, তাহলে সেটা কি হবে বলতো, এল এ ভাগ এল বি, কিন্তু আরেকটা মাথায় রাখবা যে আর বি, হ্যাঁ, স্মল আর বি ডিভাইডেড বাই আর এ এর উপর হোল স্কয়ার। এই আনুপাতিক টাইপটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এই জায়গাটা একটু ভালোভাবে মাথায় রাখবা, ক্লিয়ার? আচ্ছা, বাট এইটা মাথায় রাখবা যে স্মল, এই যে রো অপরিবর্তিত থাকবে সব সময়, রো অপরিবর্তিত। বেশিরভাগ প্রশ্নের অ্যান্সার অপরিবর্তিত, কারণ ভাই তোমার রো এর মানটা চেঞ্জ হয় তাপমাত্রা এবং উপাদান চেঞ্জ হইলে, বাট আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে তাপমাত্রা উপাদান চেঞ্জ করে তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রো বের করতে বলবে এমন কোনো প্রশ্ন নাই। সো তুমি শুধু মাথায় রাখবা যে আর যাই চেঞ্জ হোক না কেন রো এর মানটা কিন্তু সেম থাকবে। আচ্ছা, আর যদি তোমার এই জায়গায় আরেকটা প্রশ্ন দরকার হয়, যদি এটা প্রায় এটা জিজ্ঞেস করে যে তার এন গুণ হলে, হ্যাঁ, তার এন গুণ হলে পরিবর্তিত রোধ মাথায় রাখবা। তার যদি এন গুণ হয় পরিবর্তিত রোধ, আর প্রাইমটা হবে এন স্কয়ার ইনটু আর ওয়ান, এন স্কয়ার ইনটু আর ওয়ান, ঠিক আছে? এই কয়েকটা জিনিস ভালোভাবে মাথায় রাখো। আচ্ছা, এরপর যদি আমরা রোধের সমবায় বলি, যদি রোধের সমবায় নিয়ে পড়াশোনা করতে চাই, তাহলে আমরা সবাই যতটুকু আমাদের জানা উচিত বা আমরা জানি, সহজ কিন্তু প্রশ্ন আসে ভাই, বুঝছো? রোধের সমবায় নিয়ে প্রশ্ন আসে যে নরমালি কি বলতো, আর এস টা হচ্ছে আর ওয়ান প্লাস আর টু, তাই না? আর আর পি টা হচ্ছে আর ওয়ান ইন্টু আর টু ডিভাইডেড বাই কি বলতো, আর ওয়ান প্লাস আর টু। আচ্ছা, যদি এরকম বলে যে এন সংখ্যক সমমানের রোধ, কি বলতো, এন সংখ্যক সমমানের রোধ, যদি বলে এন সংখ্যক সমমানের রোধ, তাহলে মাথায় রাখবা যে আমার আর এস টা হবে এন আর, আর আর পি টা হবে আর ভাগ এন, এই দুইটা মিলে মনে রাখবা আর এস টা হবে এন স্কয়ার ইনটু আর পি, সো এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? এই রোধ এবং রোধের সমবায় এবং এই পার্টটা এবং এই যে আনুপাতিক যে পার্টটা আছে, এই পার্টটা থেকে ইনশাআল্লাহ তোমাদের প্রশ্ন আসবে, ক্লিয়ার? বুঝছো? ওকে, এরপরে আসো, এরপর আমরা যেটা দেখবো, এরপর লাস্টে যে জিনিসটা, একটা হচ্ছে তড়িৎ যন্ত্রের ক্ষমতা, হ্যাঁ, আমাদের অনেক বেশি দরকার আছে তড়িৎ যন্ত্রের ক্ষমতা, হ্যাঁ, তড়িৎ যন্ত্রের ক্ষমতা থেকে শুধুমাত্র এই জিনিসটা মাথায় রাখবা, তড়িৎ যন্ত্রের ক্ষমতা থেকে যে ভাইয়া P ইকুয়ালস টু H ভাগ T, তাই না? বা I স্কয়ার R বা V স্কয়ার ভাগ R বা VI, হ্যাঁ। আচ্ছা, এই জায়গা থেকে তিনটা জিনিস তোমার দরকার হবে। একটা হচ্ছে বাতির সংখ্যাটা এভাবে মাথায় রাখবা
যে নির্ণেয় ক্ষমতা, কি বলতো, নির্ণেয় ক্ষমতা ডিভাইডেড বাই একটি বাতির ক্ষমতা, নির্ণেয় ক্ষমতা ডিভাইডেড বাই একটি বাতির ক্ষমতা। এখন নির্ণেয় ক্ষমতা তুমি কোথায় পাবা? এই যে পি এর যে ফর্মুলা আছে, এই পি এর ফর্মুলা থেকে তুমি নির্ণেয় ক্ষমতাটা বের করবা, একটা বাতির ক্ষমতা দ্বারা ভাগ করবে, তুমি বাতির সংখ্যাটা পেয়ে যাবা। আচ্ছা, এখন এই জায়গায় আরেকটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিদ্যুৎ বিল। কি বলতো? বিদ্যুৎ বিলের ক্ষেত্রে শুধুমাত্র আমি তোমাকে একটা কথা মাথায় রাখবো যে ভাই কিলোওয়াট ঘন্টা টাকা ইনটু দিন। তুমি জাস্ট এতটুকু যদি মাথায় রাখো, তুমি বিদ্যুৎ বিল বের করতে পারবা। কিলোওয়াট ঘন্টা টাকা ইনটু দিন, ঠিক আছে? কিলোওয়াট ঘন্টা টাকা ইনটু দিন, এতটুকু যদি মাথায় রাখতে পারো, তুমি কিন্তু বিদ্যুৎ বিলের হিসাবটা করতে পারবা। ক্লিয়ার? বুঝছো? ওকে, লাস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে শান্ট। এই শান্ট অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সামিনেশনের জন্য। শান্ট, আচ্ছা, শান্টটাকে আমরা যদি একটু সহজভাবে চিন্তা করি, প্রথম কথা হচ্ছে যদি আমরা এইভাবে বলি যে শান্ট প্লাস গ্যালভানোমিটার বা এমিটার, শান্ট প্লাস গ্যালভানোমিটার বা এমিটার। আরেকটা মাথায় রাখবা যে শান্ট প্লাস ভোল্টমিটার, হ্যাঁ, শান্ট প্লাস ভোল্টমিটার। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবা, মনে রাখবা যে ভাইয়া শান্ট প্লাস গ্যালভানোমিটার এই দুটো যুক্ত করব সমান্তরালে, আর শান্ট প্লাস ভোল্টমিটার যুক্ত করব আমরা শ্রেণীতে। বুঝছো? শান্টের সাথে আমি গ্যালভানোমিটার বা এমিটার যুক্ত করব সমান্তরালে, শান্টের সাথে ভোল্টমিটার যুক্ত করব শ্রেণীতে। তো কতটুকু শান্ট যুক্ত করবে এটা প্রায় আমাদের বলে। তো মনে রাখবা যে ভাই আমাদের শান্টটা হচ্ছে S = R ডিভাইডেড বাই n-1, আর এই ক্ষেত্রে আমার S টা হবে R * n-1। বুঝছো? ওকে, সো এই ক্ষেত্রে তুমি এতটুকু মাথায় রাখবা যে তোমার n টা হবে এখানে I প্রাইম ডিভাইডেড বাই I, এবং এই ক্ষেত্রে তোমার n টা হবে V প্রাইম ডিভাইডেড বাই V। বুঝতে পারছো? এটা মাথায় রাখবা। এবং শান্টের ক্ষেত্রে ম্যাথের স্পেসিফিক যে জিনিসটা মাথায় রাখবা, এই ফর্মুলাটা যে Ig * G = Is * S, Ig * G Is * S, এই জায়গাটা থেকে তোমার ম্যাথ আসবে। সরি, আচ্ছা, বলছি একটা লিখছি আরেকটা, হ্যাঁ, Is * S। বুঝছো? সো ভাইয়া তুমি শান্টের এই জিনিসটা, এই সূত্রটা যদিও ছোট করে লিখছি, অনেক বেশি ইম্পর্টেন্ট। সো শান্টের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে গ্যালভানোমিটারের সাথে কিভাবে কতটুকু যুক্ত করব, ভোল্টমিটারের সাথে কিভাবে কতটুকু যুক্ত করব, এই জিনিসগুলো মাথায় রাখবা। তুমি যদি এই জিনিসগুলো আয়ত্তে রাখতে পারো, ইনশাআল্লাহ কি বলতো, তুমি হচ্ছে চলতরিৎ থেকে ম্যাথ করতে পারবা। ওকে, সো এরপর আমরা পরের দিকে চলে যাই, ভৌত আলোক বিজ্ঞান। আচ্ছা, ভৌত আলোক বিজ্ঞান এই চ্যাপ্টার থেকে তত্ত্বীয় প্রশ্ন বেশি আসে, কি বলতো, থিওরিটিক প্রশ্ন অনেক বেশি আসে। আচ্ছা, এই জায়গা থেকে আমি প্রথমে তোমাকে সরাসরি যেটা বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা হচ্ছে, এই জায়গা থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা হচ্ছে তার বর্ণালী ক্রম ও ব্যবহার, বর্ণালী ক্রম এবং ব্যবহার, এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আমরা নরমালি কি বর্ণালী ক্রমটা কি বলতো, যে গামা রে এক্স রে অতিবেগুনি দৃশ্যমান এইভাবে থেকে কি বলতো, এভাবে আসে কি রেডিও, তাই না, রেডিও। এই যে ক্রমটা আছে, এই ক্রমটার ক্ষেত্রে কি বলতো, আমরা বলতে পারি যে আমাদের গামা রে এর ক্ষেত্রে কি ল্যামডাটা মিনিমাম, আর রেডিও ওয়েভের ক্ষেত্রে কি হয় বলতো, রেডিও ওয়েভের ক্ষেত্রে আমার ল্যামডাটা হয় ম্যাক্সিমাম, তাই না? তো যখন আমার গামা রে এর ক্ষেত্রে, জাস্ট আমি তোমাকে বুঝাচ্ছি যে ভাইয়া এই যে বিভিন্ন বর্ণালী আসছে না, এক্স রে, গামা রে, অতিবেগুনি দৃশ্যমান, অবলোহিত, কোন বর্ণালীর কাজ কি, তোকে বলতে পারে যে ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য কোনটা ব্যবহার করা হয়, জীবন্ত কোষ ধ্বংস করার জন্য কোনটা ব্যবহার করা হয়, কোনটা অন্ধকারে দেখার জন্য ব্যবহার করা হয়, বুঝতে পারছো, কোনটা হচ্ছে তোমার হচ্ছে হাড়ের চিকিৎসায় ব্যবহার করা হয়, কোনটা হচ্ছে মস্তিষ্কের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই ব্যবহারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ব্যবহারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? এই ব্যাপারটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? একটু গুরুত্ব সহকারে পড়িও, একটু যে জায়গায় গুরুত্ব সহকারে পড়তে বলছি পড়িও উপকৃত হবা। এরপর আসো, এই জায়গা থেকে আবার মনে রাখবা যে যার তোমার ল্যামডা মিনিমাম, যার ল্যামডাটা মিনিমাম,
তার কি হবে বলতো, তার শক্তিটা হবে ম্যাক্সিমাম এবং তার কম্পাউন্ডটা হবে কি বলতো ম্যাক্সিমাম। যার ল্যামডাটা ম্যাক্সিমাম তার শক্তিটা হবে মিনিমাম এবং কি বলতো তার কম্পাউন্ডটা হবে মিনিমাম। এই দুইটা প্রায় তোমাদের জিজ্ঞেস করে দুইটা রশ্মির মধ্যে কার শক্তি বেশি কার শক্তি কম, কার কম্পাউন্ড বেশি কার কম্পাউন্ড কম, এই জিনিসগুলো একটু পড়বা। ওকে, এরপরে আসো, এরপরে তুমি যদি দেখো এরপরে হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষা। হ্যাঁ আচ্ছা, এরপর আমি যদি তোমাকে বলি যে ইয়ং এর দ্বিচির পরীক্ষা, হ্যাঁ ইয়ং এর দ্বিচির পরীক্ষা, হ্যাঁ দ্বিচির পরীক্ষা। এখন এই জায়গা থেকে ভাইয়া ম্যাথ আসলে তোমার মানে নরমালি যদি ম্যাথ আসে এই জায়গা থেকে ম্যাথ আসলে খুব বেশি পারার সুযোগ থাকে না, মানে কারণ কি তোমার সময় সহ অন্য অনেক কিছু চিন্তা করতে হয়, ঠিক আছে। শুধু দ্বিতীয় পরীক্ষার ক্ষেত্রে শুধু দেখে যাবা, ঠিক আছে, শুধু দেখে যাবা, ম্যাথ করার দরকার নেই, ঠিক আছে, ম্যাথ করার দরকার নেই। তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা থেকে ম্যাথ করার দরকার নেই। স্পেসিফিক ডিরেক্ট বললাম যে এই জায়গা থেকে ম্যাথ আসলেও পরীক্ষা হলে মানে পারাটা একটু কষ্ট করে, তুমি শুধু দেখে যাবা, বেসিক ইনফরমেশন গুলো একটু দেখে যাবা। যেমন ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা কি দরকার, তোমার সুসংগত আলোকগুচ্ছ দরকার। এই সুসংগত আলোকগুচ্ছের বৈশিষ্ট্য কি কি, হ্যাঁ জাস্ট থিওরিটির যে কথাবার্তাগুলো আছে এই জিনিসগুলো দেখলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আরেকটু তুমি একটু দেখবা ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এই তিনটার ক্ষেত্রে তুমি তুলনামূলক বৈশিষ্ট্য, হ্যাঁ তুলনা করে পয়েন্ট তুলনা করবে, হ্যাঁ পয়েন্ট আকারে তুলনা করবা, ঠিক আছে। ব্যতিচার অপবর্তন, যেমন এইখানে একটা কমন প্রশ্ন, সমবর্তনের ক্ষেত্রে একটা কমন প্রশ্ন, শুধুমাত্র কি বলতো, মানে আমি কি পড়বা আর কি সেটা বলতেছি। সমবর্তনের ক্ষেত্রে শুধুমাত্র কি বলতো, শুধুমাত্র আর তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য, তাই না, আর তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। সো এগুলা ভাই কমন প্রশ্ন, এগুলা তোমার কমন প্রশ্ন, শুধুমাত্র আর তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য, আল্ট্রাসাউন্ড বা শব্দ তরঙ্গের প্রযোজ্য নয়। সো তুমি যদি তুলনা করে একটু পয়েন্ট আকারে দেখো এক্সট্রা কিছু লাগবে না। আর বেসিক ক্লাসগুলোতে আমি প্রতিটা জিনিস ধরে বেসিক কি পয়েন্ট আকারে আমি পার্থক্য আকারে লিখে দিই, প্রতিটা জিনিস আমি লিখে পড়াই বেসিক ক্লাসগুলোতে। সো তার মানে কি, মানে তোমার আমার ক্লাস কন্টেন্টে আমি তোমাকে এমন ভাবে সাজাই দিব যে এক্সট্রা পড়ার সমস্ত জিনিস কিন্তু আমার পড়ার কন্টেন্টের মধ্যে চলে আসবে। তারপরও আমার অ্যাস্ট্রো ফিজিক্স থেকে আমি প্রচুর ম্যাথ করাবো তোমাকে, ঠিক আছে, মানে বেসিক ক্লাসগুলোতে আমি যেভাবে চিন্তা করি। বাট এখন ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা অনেক বড় কনসেপ্ট সহজ করে পড়ানো যায়, এখন তোমাকে পড়ায় তোমার সময়টা আমি নষ্ট করবো না, বুঝতে পারছো। সো তুমি এই কয়েকটা জিনিস এখানে এইটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা, তুমি এই টপিকটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা, এক্সট্রা কিচ্ছু দরকার নেই, হ্যাঁ ওকে। এরপরে তুমি যদি দেখো মডার্ন ফিজিক্স, এই মডার্ন ফিজিক্সের এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, হ্যাঁ মডার্ন ফিজিক্সের এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মডার্ন ফিজিক্স থেকে প্রচুর প্রশ্ন হয়। আচ্ছা মডার্ন ফিজিক্স থেকে যদি তুমি পড়তে চাও, তোমাকে শুধুমাত্র প্রথম কথা হচ্ছে আপেক্ষিকতা, হ্যাঁ আপেক্ষিকতা থেকে যে আমাদের যে তিনটা ফর্মুলা আছে, তাই না, তিনটা ফর্মুলা আছে, যে হচ্ছে তোমার L equals to L0 into root over 1 minus v ভাগ c whole square, আর কি বলতো যে m equals to m0, আচ্ছা m equals to m0 divided by root over 1 minus v ভাগ c whole square, আরেকটা হচ্ছে t equals to t0 divided by root over 1 minus v ভাগ c whole square, তাই না। আচ্ছা এখন এই দুইটার ক্ষেত্রে আচ্ছা এই যে এই দুইটার ক্ষেত্রে মাথায় রাখবা L0 আর M0, আর L আর M। আচ্ছা আচ্ছা মনে রাখবা যে ভাইয়া L0 আর M0 এইটা হচ্ছে পরম বা পৃথিবীতে, আচ্ছা আর L বা M মহাকাশে বা গতিশীল, বুঝছো, মহাকাশে বা গতিশীল, এটা নিয়ে আমরা সবাই জানি এই দুইটার ক্ষেত্রে। বাট এই ক্ষেত্রে যে জিনিসটা তোমাকে সতর্ক থাকতে হবে, এইখানে তুমি অবশ্যই সতর্ক থাকবা যে ভাইয়া T0 আর T এই দুইটা কিন্তু সেম না, মানে ওইটার মতো করে না। মনে রাখবা এই T0টা হচ্ছে তোমার
মহাকাশের হিসাবে সময়, মহাকাশের হিসেবে সময়, আর এই টিটা হচ্ছে তোমার পৃথিবীর হিসেবে সময়, পৃথিবীর হিসেবে সময়, বুঝছো? পৃথিবীর হিসাবে সময়। সো এই জায়গাটাতে একটু কনফিউশন লাগে, সো এই সময় নির্ণয়ের ক্ষেত্রে একটু সতর্ক থাকবা। এই দুইটাকে আমি একসাথে দিচ্ছি, এইটাকে কিন্তু আলাদাভাবে দিচ্ছি, সো এই জায়গাটাতে একটু সতর্ক থাকবা, ঠিক আছে? আচ্ছা, এরপর এই জায়গা থেকে একটা শর্টকাট অবশ্যই দেখে নিবা। হ্যাঁ, শর্টকাটটা অবশ্যই দেখে যাবা যে এরকম যদি বলে যে ভি এর মান কত হলে রুট ওভার এই যে মানটা আছে এই মানটা কত। যেমন আমি যদি বলি যে এই ভি এর মানটা যদি 0.6 হয় তাহলে রুট ওভার পুরো মানটা হবে কি বলতো 0.8। যদি এই মানটা 0.8 হয় তাহলে এই মানটা কত হবে বলতো 0.6। যদি এই মানটা 0.98 হয় তাহলে এই মানটা হবে 0.2। 4 নম্বরে আমি যদি বলি যে এই মানটা সি ভাগ যদি √2 হয় তাহলে রুট ওভার পুরো মানটা হবে 1 ভাগ √2। যদি এই মানটা তোমার সি ভাগ 2 হয় তাহলে এই মানটা হবে √3 ভাগ 2। এই যে শর্টকাটটা আছে না, এই শর্টকাটটা দিয়ে ম্যাথ করবা। এই শর্টকাটটা দিয়ে তুমি যদি ম্যাথ করো তুমি কম সময়ের মধ্যে অ্যানসার করতে পারবা। এই শর্টকাটটা দিয়ে তুমি যদি ম্যাথ করো তুমি কম সময়ের মধ্যে অ্যানসার করতে পারবা, বুঝছো? এই শর্টকাটটা একটু গুরুত্ব সহকারে দেখো। এই শর্টকাটটা দিয়ে এই মানে এই শর্টকাটটা যদি তুমি আয়ত্তে থাকে তুমি দেখে অ্যানসার করতে পারবা, এরকম গ্যারান্টি পাওয়া যায়, ঠিক আছে? সো এই শর্টকাটটা একটু গুরুত্ব সহকারে পড়ো। ওকে, এরপরে আমরা দেখব। আচ্ছা, আরেকটা হচ্ছে ভর শক্তি রূপান্তর। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে ভর শক্তির রূপান্তর। ভর শক্তির রূপান্তরটা অনেক সময় খুব গুরুত্ব সহকারে দেখবা। ভর শক্তির রূপান্তরটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন দেখো ভর শক্তির রূপান্তরটা তুমি এভাবে সহজ করে চিন্তা করতে পারো যে তোমার ভর আছে আর এটাকে তুমি শক্তি পাবা, তাই না? ভর থেকে শক্তি পাবা এবং অবশ্যই নিউক্লিয়ার শক্তি। এখন যদি বলে তোমার এই ভরটা আছে যে এক্স এমইউ, তাহলে তুমি শক্তিটা কত পাবা? অথবা তোমার দেওয়া আছে এক্স কেজি, তাহলে তুমি কি পরিমাণ শক্তি পাবা? মনে রাখবা যদি এক্স এমইউ থাকে তাহলে মনে রাখবা এক্স ইন্টু 934 মেগা ইলেকট্রন ভোল্ট। যদি এক্স কেজি দেওয়া থাকে তাহলে মনে রাখবা এক্স ইন্টু 3 ইন্টু 10⁸ এর উপর হোল স্কয়ার। বুঝতে পারছো? সো এই ভর থেকে শক্তির এই কনভার্সনটা মাথায় রাখবা, ঠিক আছে? ভর থেকে শক্তি কনভার্সনটা খুব ভালোভাবে মাথায় রাখবা। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভরবেগ এবং গতিশক্তি। হ্যাঁ, ভরবেগ এবং গতিশক্তি, ঠিক আছে? ভরবেগ এবং গতিশক্তি। আচ্ছা, তো ভাই আমাদের ভরবেগটা হচ্ছে এরকম। আমি যদি বলি যে আমাদের ভরবেগটা হচ্ছে p = mv, আর m টাকে আমরা আবার এই যে m0 রুট ওভার পুরো মানটা ইনটু v, এই জায়গা থেকে কাজ করব। এই পুরো মানটা শর্টকাট থেকে চিন্তা করব, বুঝছো? আর গতিশক্তির ক্ষেত্রে কি হয় বলতো, e = m - m0। আচ্ছা, m - m0 ইনটু কি c²। m টা আবার ওই জায়গা থেকে m টা কি হবে m0 রুট ওভার পুরো মানটা, বুঝছো? এভাবে তুমি যদি চিন্তা করো এই জায়গাগুলো থেকে তোমার খুব বেশি প্যারা হবে না, ক্লিয়ার? এই জায়গাগুলো ভালোভাবে পড়বা। আচ্ছা, এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আমি কি তাহলে হচ্ছে আলোক তড়িৎক্রিয়া থেকে ম্যাথ করব না? আচ্ছা, আলোক তড়িৎক্রিয়ার ম্যাথ গুলা আসে নাই, বুঝছো? সেন্ট্রাল নলেজে খুব বেশি আসে নাই, মানে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। বাট আলোক তড়িৎক্রিয়ার একটু মেকানিজমটা দেখতে পারো যে কোন ক্ষেত্রে তুমি হচ্ছে গতিশক্তি পাবা না, এই জিনিসগুলো করতে পারো, ঠিক আছে? বাট মোদ্দা কথা হচ্ছে তুমি এই জায়গা থেকে দৈর্ঘ্য ভর সময়ের রূপান্তর গুলা এবং এই শর্টকাটটা দিয়ে সরাসরি ম্যাথ করবা, এবং তুমি হচ্ছে ভর থেকে শক্তির কনভার্সন গুলো কিভাবে হয়, গতিশক্তি এবং ভরবেগ, এই কয়েকটা জিনিস পড়লেই মোর দেয় না। ওকে, আসলে এবার ভাই আমরা প্রায় পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই জায়গা থেকে আমি যদি তোমাকে বলি শুধুমাত্র দুইটা টপিকস পড়লেই হয়ে যাবে। একটা হচ্ছে তোমার তিনটা টপিকস আসলে পড়া লাগবে, তিনটা টপিকস তুমি একটু পড়বা। হ্যাঁ, আচ্ছা, তিনটা টপিকস পড়বা। আচ্ছা, কি টপিকস পড়বা? প্রথম যে টপিকসটা তুমি পড়বা সেটা হচ্ছে n-তম কক্ষপথ। হ্যাঁ, n-তম কক্ষপথ। আরেকটা হচ্ছে তোমার তেজস্ক্রিয়তা, যেটা
সবার মানে একটা আগ্রহের জায়গা, আর একটা হচ্ছে নিউক্লিয়র, আচ্ছা এটা হচ্ছে বিক্রিয়া। হ্যাঁ, আমি এটাকে নিউক্লিয় বিক্রিয়া আকারেই বলি। হ্যাঁ, নিউক্লিয় বিক্রিয়া সমতাকরণ আকারেই বলি। দেখো, আচ্ছা যদি ভাইয়া আমরা হচ্ছে n-তম কক্ষপথ নিয়ে বলি, তাহলে n-তম কক্ষপথের ক্ষেত্রে শক্তি En টা কত হয় বলতো? En টা হবে 1/n² ইনটু E1, তাই না? 1/n² ইনটু E1। আচ্ছা, n-তম কক্ষপথের ব্যাসার্ধটা কত বলতো? Rn টা হচ্ছে n² ইনটু R1, তাই না? n² ইনটু R1। আচ্ছা, তো এই জায়গাতে আমাদের একটু মাথায় রাখতে হবে যে E1 এর মানটা কত। এই জায়গায় আমাদের E1 টা হচ্ছে কত? -13.6 ইলেকট্রন ভোল্ট, আর R1 এর মানটা কি বলতো? 0.53 অ্যাংস্ট্রম, তাই না? আচ্ছা, এই জায়গা থেকে তোমাকে দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, তাদের শক্তি এবং মানে ব্যাসার্ধের বিষয়গুলো একটু চিন্তা করো। এটা মাথায় রাখবা। আচ্ছা, এরপর আরেকটা বিষয় আছে, তুমি যদি নিউক্লিয়ার বিক্রিয়া থেকে চিন্তা করো, বিক্রিয়াটা কি রকম থাকে যে A প্লাস B ইকুয়াল টু কি বলতো? বিক্রিয়া করে যদি তোমার C+D হয়, C+D হয়, সো এই ক্ষেত্রে এভাবে থাকে এরকম যে সাপোজ বলছে আমার P Q, হ্যাঁ, R S, বা এখানে যদি আমি বলি যে M N, হ্যাঁ, তারপর হচ্ছে M N আর কি কি আছে, সাপোজ W Y, তাই না? আচ্ছা, এই দুটার ক্ষেত্রে আমরা সবসময় এইটা চিন্তা করব, এই জায়গা থেকে যে ভর সংরক্ষিত, কি বলতো? ভর সংখ্যা সংরক্ষিত থাকবে, এবং এই জায়গা থেকে আমাদের পারমাণবিক সংখ্যাও সংরক্ষিত থাকবে। হ্যাঁ, পারমাণবিক সংখ্যাও কি থাকবে? সংরক্ষিত থাকবে। বুঝতে পারছো? পারমাণবিক সংখ্যাও সংরক্ষিত থাকবে। আচ্ছা, ভর সংখ্যা সংরক্ষিত, এটা কি রিপ্রেজেন্ট করে? এটা আমাকে বলতেছে যে ভাইয়া তোমার P প্লাস Q ইকুয়াল টু হবে R প্লাস S। আচ্ছা, এইখানে যদি তুমি একটা X ধরো যেটা AB, তাহলে মাথায় রাখবা সেটা হবে কি A। এই জায়গা থেকে তুমি এটা বের করতে পারবা না, এর মানটা বের করতে পারবা, আবার এই জায়গা থেকে তুমি এটা বের করতে পারবা যে এটা হচ্ছে M। হ্যাঁ, তাহলে M প্লাস N ইকুয়াল টু W প্লাস Y প্লাস B, তাই না? তাহলে এই জায়গা থেকে তুমি কিন্তু কি B এর মানটাও বের করতে পারবা। আচ্ছা, পরে আলটিমেটলি তুমি যেটা পাইলা, তুমি কি পাইলা? তুমি X A এবং B থেকে তোমার যদি বলা হয় আলফা কণা, যদি বলে কি বলো তো আলফা কণা, তাহলে সেটা কি হবে? হিলিয়াম 2 4 হবে। যদি তোমার 2 এবং 4 হয় তাহলে তুমি বলবা আলফা কণা। যদি বলে প্রোটন, যদি বলে কি বলতো প্রোটন, যদি বলে প্রোটন, তাহলে কি হবে বলতো? প্রোটন হচ্ছে কত? 1 1 হবে। যদি বলে বিটা কণা, হ্যাঁ, বিটা বা ইলেকট্রন, তাহলে তখন কত হবে বলতো? ইলেকট্রন কি -1 0। যদি বলে ফোটন বা গামা কণা, তাহলে কি হবে বলতো? X 0 0 হবে। বুঝতে পারছো? এই নিউক্লিয়ার বিক্রিয়া থেকে কণা পরিচিতিটা অনেক ইম্পর্টেন্ট। কণা পরিচিতি একটু ভালোভাবে পড়ে শেষ করো। আমার ক্লাস ছিল 10টায়। আচ্ছা, ওকে, তাহলে তেজস্ক্রিয়তা হচ্ছে আমাদের এই জায়গার লাস্ট টপিকস। সো এই জায়গাতে আমরা এভাবে চিন্তা করতে পারবো। তেজস্ক্রিয়তার ক্ষেত্রে জাস্ট একটা ফর্মুলা মাথায় রাখবা, T = কি বলতো? N × T², এতটুকু মাথায় রাখলেই হবে। আচ্ছা, এই জায়গা থেকে T টা কত বলতো? এই T টা মাথায় রাখবা যে আমার কি বলতো? অবশিষ্ট থাকতে সময়, আর T½ টা হচ্ছে আমার অর্ধায়ু। T½ টা কি বলতো? আমার অর্ধায়ু। বুঝছো? T½ টা আমার অর্ধায়ু। N টা হচ্ছে আমার যে অবশিষ্ট অংশ থাকবে, কি বলতো? আমার যে অবশিষ্ট অংশ এটাকে কি 1/2n আকারে প্রকাশ করব। বুঝছো? সো ভাই, তুমি যদি নিউক্লিয়ার পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারটা থেকে n-তম কক্ষপথ, তেজস্ক্রিয়তা, বিক্রিয়া এতটুকু যদি পারো, মোর দ্যান এনাফ। ক্লিয়ার? ওকে, আমরা হচ্ছে আমাদের আজকে লাস্ট চ্যাপ্টার সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। এখানে আমি কিছু বলবো না, শুধুমাত্র তুমি হচ্ছে P টাইপ, N টাইপ এই দুইটার হচ্ছে উদাহরণ। হ্যাঁ, উদাহরণ ভালোভাবে পড়বা। উদাহরণ প্লাস বৈশিষ্ট্য, ঠিক আছে? উদাহরণ প্লাস বৈশিষ্ট্যগুলো দেখবা। আচ্ছা, আর দুইটা ফর্মুলা থেকে ম্যাথ, যেমন আমি যদি বলি যে I = কি বলতো? IB + IC, এরপর হচ্ছে আলফা এবং বিটা, তাই না?
আলফার মানটা কি বলতো, আলফা এবং বিটার মান আইসি ভাগ আই, আর কি বলতো আইসি ভাগ আইবি, তাই না? এই আলফার মানটা সবসময় অনেক চেয়ে ছোট হবে, বিটার মানটা সবসময় অনেক চেয়ে বড় হবে, এই জিনিসগুলো মাথায় রাখবা, এই জায়গা থেকে ম্যাথ করবা। আচ্ছা, এরপরে তুমি একটু দেখবা কি বলতো, জাস্ট লজিক, একটা হচ্ছে সংখ্যা রূপান্তর, সংখ্যা রূপান্তর, সংখ্যা রূপান্তর দেখবা, ঠিক আছে? সংখ্যা রূপান্তর দেখবা। আরেকটা হচ্ছে একটু দেখবা সম্মুখী ও বিমুখী যোগ, হ্যাঁ, বিমুখী যোগ, সম্মুখী এবং বিমুখী যোগের বৈশিষ্ট্য, ঠিক আছে? সম্মুখী এবং বিমুখী যোগের বৈশিষ্ট্য, বুঝতে পারছো? দেখো, আজকে একটু সময় নিয়ে তোমাদেরকে সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যা লাগবে, মানে যতটুকু দরকার, হ্যাঁ, যতটুকু দরকার ইনশাআল্লাহ এ টু জেড আমি পড়াই দিছি। আচ্ছা, গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে তোমার যে টপিকস গুলা যেভাবে বলছি, প্রতিটা কন্টেন্ট স্লাইডটা ভালোভাবে দেখবা, একটু বই থেকে, তুমি হচ্ছে আমাদের সেন্ট্রাল নলেজ বইটা থেকে, যদি সেন্ট্রাল নলেজ বইটা থাকে এই বইটা থেকে একটু দেখবা, তুমি একটু জাস্ট রিভিশন দিয়ে দিবা, বুঝতে পারছো? ওকে।